উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ধূপছায়া। লিখেছেন নূপুর ইসলাম, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 1। আয়নার গায়ে লাল বেনারসি শাড়ি, লালের মধ্যে সোনালি জুড়ি ঢেউ তোলা কারুকাজ, মাথায় পাতলা বিয়ের ঘোমটা, গোল গোল চোখে মোটা করে টানা কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কপালের মাঝ বরাবর লাল টিপের পাশ থেকে গাল পর্যন্ত সাদা লাল কুমকুমের বিন্দু বিন্দু আলপনা। সেই আলপনার উপরে নিঃছন্দে নৃত্য করেছে টিকলি টায়রা। তাদের সাথে ঠিক তাল মেলে দোল খাচ্ছে নাক থেকে কান পর্যন্ত টানা নাকের গোল নথ। আয়নার গায়ের রং সাদা, সাদা মানে বেশ সাদা। গ্রামের ধুলোবালি খটখটে রোদে তার সৌন্দর্য কখনো স্নান হয়নি, বরং শৈশব এবং কিশোরী হতে হতে গ্রামের বুনো সাদা ফুলের মতো খিলখিল করে হেসে উঠেছে। তার দাদি বলতেন, সে পেটে থাকতে চকচকে পিতলের কলসি ঘরের দরজায় রাখতেন। তার মায়ের প্রতিদিন ঘুম থেকে উঠে সবার আগে ওই সোনার রঙের চকচকে পিতলের কলসিতেই চোখ পড়ত। আর পড়তে বলে তার গায়ের রঙও হয়েছে সোনার রঙের মতো চকচকে। আর এই চকচকে গায়ে, সাদা গায়ে লাল টুকটুকে বেনারসি শাড়িতে তাকে দেখতে লাগছে সদ্য ফোটা কুসুমকলির মতো। কুসুমকলির মতো হোক আর যাই হোক, আয়না তাদের টিনের ঘরে আধ ভাঙা চৌকিতে বসে আছে জড়সড় হয়ে। ভয়ে তার চোখ মুখ শুকনো, চোখের কোণেও ভেজা। কাজল লেপটেছে দুবার, দাদির কাছে ধমকও খেয়েছে দুবার। তাই এবার সে দম আটকে খিচে বসে আছে। খিচে বসে থাকলে বুঝি চোখের পানিও খিচে বসে থাকে? থাকে না। তাই কাজল আবার লেপটে গিয়েছে। এবার অবশ্য এখনো ধমক খায়নি, কেননা তার দাদি আপাতত এই ঘরে নেই। বিয়ে বাড়ি, দুনিয়ার কাজ আছে হয়তো আশেপাশেই। তাই সেই লেপটে যাওয়া কাজল নিয়ে জড়সড় হয়ে চুপচাপ বসে আছে। সে অবশ্য জানে না সেই লেপটে যাওয়া কাজলেও তাকে দেখতে লাগছে রাজেন্দ্রনীয়র মতো। দেখতে রাজেন্দ্রনীয় হোক আর যাই হোক, সবার কপাল কি আর রাজেন্দ্রনীর মতো হয়? হয় না। হয় না বলেই এই রূপই তার কাল হয়েছে। আয়নার বাবা মা নেই, গ্রামের নিম্নবিত্ত মানুষের তালিকায় তারা আছে। এই তালিকায় এই গ্রামের মানুষেরা নয় অন্যের জমি বর্গা নেয়, নয় স্টেশনে মলামাল বাহনের কাজ করে, নয় এক গ্রাম পাড়ের নদীর পাড়ে ইটের ভাটায় কাজ করে। তার বাবাও ইটের ভাটায় কাজ করত। সে কাজের মধ্যে তার বাবা একদিন স্বাভাবিকভাবে কাজে তো গেলই, আর ফিরে আসেনি। কেন আসেনি তারা জানে না। অভাবের সংসার, বসে থাকলে তো আর পেট চলে না। তাই তার মাও গিয়ে কাজে যোগ দিল। তবে তার মাও একদিন ঠিক বাবার মতোই কাজে গিয়ে আর ফিরে আসেনি। তার মা ছিল তার মতোই দেখতে সুন্দর। অনেকে বলে অন্য লোকের সাথে পালিয়ে গেছে, অনেকে বলে সুন্দর বলে ধরে অন্য দেশে পাচার করে দিয়েছে, আবার অনেকে বলে নষ্ট করে মেরে ইটের চুলায় জ্বালিয়ে দিয়েছে। এই ইটের চুলায় জ্বালিয়ে দেওয়ার গালগল্প তাদের গ্রামে অনেক আছে। অবশ্য সবাই চুপি চুপি, কেননা এই ইটের ভাটা সারেং বাড়ির। টাকা পয়সা জমির কোনো কিছুরই তো অভাব নেই। তাই তাদের উপরে কথা বললেও নাকি রাতের আধারে তুলে গলা কেটে চুপচাপ চুলার ভেতরে দিয়ে দেয়। কোনো প্রমাণ নেই, চিহ্ন নেই, তাই কারো কিছু বলার সাধ্যও নেই। সে বড় হয়েছে দাদির কাছে, চাচা চাচির সংসারে। চাচা চাচির সংসারে থাকলেও আয়না এক হিসেবে বড় হয়েছে আদরেই। তার চাচির 2 ছেলে, মেয়ে নেই। সে দেখতে পুতুলের মতো। অভাব থাকলেও তারা অনাদর করেনি, বরং মেয়ের মতোই আগলে রেখেছেন। তারা চাচা গ্রামের একজন সাধারণ কৃষক। বাবা মায়ের নিখোঁজ হওয়ার পর দাদি আর কাউকে ওই দিকে যেতে দেয়নি। নিজেদের তো আর কোনো জমি জমা নেই, বর্গা নিয়েই চাচা চাষাবাদ করেন। যা আসে তাই দিয়ে কোনো রকমে দিন চলে। সেই চালের মাঝে আয়নাই দায়িত্ব চাষাবাদের সময় জমিতে চাচার জন্য দুপুরে ভাত নিয়ে যাওয়া। সব দিনের মতোই সেই দিনও গিয়েছিল। তাদের গ্রামে নামকরা ফকির বাবা হলো আলাউদ্দিন ফকির। তিনি 4 গ্রামে বেশ নামডাক। জ্বর হোক, পেটের বেদনা হোক, জিনভূত যাই হোক না কেন, কোনো বিরাট সমস্যাই হোক, তার কাছে সব সমস্যার সমাধান আছে। বড়ই গুণ তার। আর এই গুণ আছে বলেই তার খুব নামডাক। অবশ্য এই নামডাকের আরেকটা কারণও আছে। সে কারণটা হলো তার সখী জয়তুনারা বেগম। সারেংবাড়ি আর এক হিসেবে মিঠাপুকুরে গ্রামের কথা। ভয় হোক আর সম্মানে হোক, তাদের সাথে কেউ লাগতে চায় না। তারা থাকে তাদের মতো। গ্রামের অধিকাংশ জমিই তাদের। তাদের জমি বর্গা নিয়ে গ্রামের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। আর যাদের দয়ায় বেঁচে আছে তাদের সাথে লাগতে যাবে কে? যাই হোক, সেই মাথা জয়তুন আরা বেগম তার হাতের মুঠোয়। তিনি যেই পরামর্শ দেন জয়তুনারা বেগম তা অক্ষরে অক্ষরে পালন করেন। তাই তিনি ফকির বাবা হলেও সারেংবাড়ির মানুষের মতো সবাই তাকেও খুব সমীহ করে। সারেংবাড়ি আর তাদের গ্রাম একই, তবে তারা থাকে গ্রামের একেবারে শেষ চকের সাইডে। এখানে জমির দর কম, তাছাড়া বাড়ির কাছ থেকে চাষাবাদ করাও সোজা। তাই তার চাচারা অনেক আগেই গ্রামের লোকালয় ছেড়ে এদিকে এসেছিল। শুধু তারা নয়, তাদের মতো অনেকেই এসেছে। তাই আয়নার গ্রামের দিকে যাওয়া হয় না বলেই চলে। আর হয় না বলেই সারেংবাড়ি নিয়ে বর্তমানে তার কোনো ধারণা নেই।
তবে আতঙ্ক আছে, কেননা অনেকে কাল গল্পের মধ্যে আরেকটা গল্প হলো, অনেকে বলে তার বাবাকে সারেংবাড়ির মানুষরাই মেরেছে। কেন তার বাবার মতো সাধারণ একটা লেবারকে মারবে আয়না জানে না, বোঝে না। তবুও এই লোকগুলোকে সে এমন ভয় পায়, তেমনই ঘৃণা করে। সেই ঘৃণা বা ভয় অবশ্য কাউকে বলা বা দেখানোর মতো সাহস নেই তার। তারা সাধারণভাবেই খেয়ে পড়ে আছে। সেই পড়ার মাঝেই সেই দিন ভাত নিয়ে গিয়েই পড়ল ঠিক আলাউদ্দিন ফকিরের সামনে। আয়না দেখেই সালাম দিল। ফকির বাবা সাদা মিষ্ট ভাষী। তিনি কখনো উঁচু গলায় কথা বলেন না, বলেন ধীরে সুন্দর কোমল করে। অন্যরকম একটা অমায়িক হাসি তার ঠোঁটে সবসময় বিরাজ করে। সেই হাসি দেখলেই মনে হয় তিনি খুবই আপন কেউ, একেবারে নিজেদের লোকের মতো। তাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব সমস্যা এমনিতেই বলা যায়। সে এই অমায়িক হাসি ঠোঁটে রেখেই কোমল সুরে সালাম দিল, নিয়ে বলল, তুমি বাসিরের ভাইয়ের বেটি না? আয়না হেসে মাথা তুলালো। এত বড় হইল কবে? কিছুদিন আগেও দেখলাম ডোবা পুকুরে ডুবে ডুবে কানামাছি খেলছ। আয়না খিলখিল করে হাসলো। সত্য কথা, পুকুরে সাঁতার কাটা তার পছন্দের কাজ। আগে তো পুকুর দেখলেই ঝাঁপিয়ে পড়তো, দিনে 2-3 বার গোসল এমনিই করে ফেলতো। এখন অবশ্য বড় মার রাগ করে, তাই এখন একবেলাই ঘাটে যায়। দাদির সাথে নয়, বড় মার সাথে। আলাউদ্দিন ফকির তার খিলখিলি হাসির দিকে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইলেন। তারপর তার আগের মতোই কোমল সুরে বললেন, কোথায় যাও? বড় বাবারে ভাত দিতে। ভালো ভালো, তবে মাথায় কাপড় কই? এই ভর্তপুরে কিন্তু একদম ভালো না। আল্লাহ রূপ তো দিছে আগুনের গোলা, সেই গোলা নিয়ে যাইবা তো একালা, ফিরবা তো ঘাড়ে আরেকজন নিয়া। আয়না তাড়াতাড়ি মাথায় কাপড় টানল। ভীতু মেয়ে এসে। তার মধ্যে কিছুদিন আগে তাদের পাশের গ্রামের কাকলের ওপরে তেনাদের নজর পড়ল। আহারে কি শাস্তি! এই আলাউদ্দিন ফকিরই তো শুকনা মরিচ পুড়ে শালার ঝাড়ু দিয়ে পিটিয়ে দূর করলো। তখন এই অমায়িক হাসি ফকির বাবার ঠোঁটে থাকে না কোনো কোমল সুর, চেহারা হয়ে যায় অন্যরকম। তখন তাকে দেখলে আপন আপন মনে হয় না নিজেদের কেউ, মনে হয় তখন সে অন্য জগতের বাসিন্দা। তাই আয়না খুবই সাবধানে থাকে। তার দাদা বলে রূপবতী মেয়ে দেখলেই তারা ঘাড়ে চাপতে না পারলে দূর থেকে নজর দেয়। তাই তো সে দুপুর সন্ধ্যা খুব মেনে চলে। সে মেনে চলাই তার খুব একটা অবশ্য কাজ হলো না, কেননা সেই দিন দুপুরে যার নজর পড়ার তার তো পড়েই গিয়েছে। কেননা তেনারা নজর করলে ফকির বাবা রক্ষা করেন। স্বয়ং ফকির বাবারই নজর তার উপরে পড়েছে। সেই নজর থেকে এই ভয়ঙ্কর তেনাকে তার ঘাড়ের নিচের উদ্যোগে ভর করার আয়োজন করেছে। আর সেই আয়োজনের অংশ হিসেবে তার 2 দিন পরেই আয়না শুনল তার বিয়ে সম্বন্ধ এসেছে। আর কোন বাড়ি থেকে না? এই অত্র এলাকার সবচেয়ে বড় বাড়ি সারেং বাড়ি থেকে, তাদের বড় নাতির জন্য। আয়নার চাচা বলল মহা মুসিবতে, কেননা গাঁও গ্রামে হিসেবে তার ভাস্তির বিয়ের বয়স হয়েছে। চারিদিক থেকে ভালো ভালো সম্বন্ধও আসে, তবে গরিব ঘরের রূপ থাক আর যাই থাক, খালি হাতে মেয়ে নাইকে। সেই হিসেবে এই সম্বন্ধ ভালো, কোনো চাওয়া পাওয়া নেই। পা থেকে মাথা পর্যন্ত তারাই সাজিয়ে নেবে। তবে ছেলের বয়স একটু বেশি, বেশি মানে বলতে গেলে 30-এর উপরে তো হবেই। এ হওয়াও ছেলের নিজের দোষ এমন না, তার জন্য মেয়ে পাচ্ছে না। সে নিজে ঘোষণা দিয়েছিল বিয়ে করবে না। অবশ্যই যথাযোগ্য কারণও ছিল, কেননা তার মুখের অর্ধেকের বেশি অংশই আগুনে ঝলসানো। সাধারণ ঝলসানো না, হঠাৎ তাকালে যে কেউ আঁতকে উঠবে। তবুও সিয়ানা হওয়ার পরেই সারেং বাড়ির মাথা জয়তুন আরা বেগম নাতির বিয়ে ঠিক করলেন। যাদের কাছে টাকা আছে তাদের মাইয়ার অভাব হয় না কি? তবে মেয়ে হয়ে গেল চেহারা দেখেই অজ্ঞান। সারেং বাড়ির বড় নাতি নম্রভদ্র, অত্যন্ত বাজে কোনো কথা এলাকায় নাই। কাজকাম ছাড়া কোনো কিছুতেই সে নেয়। তবে সেই অজ্ঞান তাকে আঘাত করলো বলে তখনই ঘোষণা দিল সে বিয়ে করবে না। অবশ্য তার ঘোষণার কিছু থেমে থাকেনি। জয়তনারা নিজের মতো করে মেয়ে খুঁজতে লাগলেন। সে ছাড়া এই নাতিদের আছেই বাকি, এমন না মেয়ে পায় না। সব জেনেও অনেকেই সেতে মেয়ে দিতে চায়, কেননা সবাই ভালো করে জানে যে বউ হবে সে হবে সোনাই সোহাগা, সারেং বাড়ির কর্ত্রী। তবে কোনো কারণে জয়তনারা কারোরই মনে ধরে না। সেই ধরা ধরল তার ভাস্তিরে। তিনি কি করবেন দিশে পান না। কোমল নরম মেয়ে তাদের, বয়স কোনো সমস্যা না। মেয়ের সঠিক বয়স আর ব্যাটা মানুষের আবার বয়স কি? তবে মুখটা। আয়না শুনে একুল ওকুল হয়ে কাঁদল। চাচার হাত ধরে বলল, আমি বিয়া করুম না বড় বাবা, তাদের দেখলে আমার ভয় করে। কিসের ভয়? সেটা যারই হোক, তবে এই বিয়ে আমি করুম না বড় আব্বা। বসির ভাস্তির মুখের দিকে তাকিয়ে সারেং বাড়ির দিকে রওনা দিল। মা বাপ মোরা এতিম মাইয়া, থাক বড় ঘর লাগবো না, তবুও ভালো থাক। তবে ফিরল মুখ পানি আর হাত ভরতে মিষ্টি নিয়ে। খুশিতে চোখ মুখ জল করছে। সে মাটির হাঁড়ির মুখে কাগজ ছিঁড়ে সাদা রসগোল্লা বের করে ভাস্তির মুখে তুলে দিয়ে বলল, মারে, এই হতপাকা বড় আব্বা আবার মুখের দিকে চাইয়া বিয়াটা কবুল করো। 3 ধানের ক্ষেত তোমার বড় বাবার পা হইব।
এত কষ্ট কইরা তোমারে লালন পালন করলাম, তুমি কি তার এতটুকুই প্রতিদান দিবা না? আয়না বলতে গেল, তার চাচা পায়ে পড়ে গেল, পা আঁকড়ে ধরে বলল, বড় বাবা, পারলে মেরে ফেলাই ভাসাইয়া দাও, তাও ওই জমি বাড়িতে পাঠায়ও না। তারা খুনি, আমার বাবা মায়ের খুনি। আরে ধুর, কে কইছে তোরে? এলাকায় সবাই কয়। পিঠ পিছের কথা কখনো সত্য হয় মা? কে কইছে হয় না? হয় বড় বাবা, হয়, কিছুটা হইলেও হয়। তারা ভালো মানুষ না। ধুর পাগল, তোর বাপে তো গো ইটের ভাটায় কাজ করতো, বইলে তারাই মারছে এমন কোনো কথা আছে? তাছাড়া সব না জেনে মরার কথা আসবে কেন? নিরুদ্দেশ্য তো হইবার পারে, কত মানুষ অভাবের তাড়নায় হয়। তোর বাবা যে ধোয়া তুলসী পাতা ছিল, সেই জামিন কে লইব? আমার বাবা অমন না। ছিলি তো করের আঙ্গুলের সমান, তুই জানিস কি? আমার কিছু জানা লাগবো না, আমি তাদের বাড়ির বউ হমু না। বসির বড় একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, তোর বাপে অমন না, তবে 1 গ্রাম পরে ইটের ভাটা, রাস্তাও কত কিছু হতে পারে। তাছাড়া সামান্য মানুষ আমরা, আমাদের মেরে তাদের লাভ কি? আয়না কথা খুঁজে পায় না, তবে মনও সায় দেয় না। বসির খুব করে ভাস থেকে বোঝালো, নিজের মা বউকেও বলল বোঝাতে। আয়না তাও বোঝে না, বুঝবে কি করে? শুধু যে ভয় ঘৃণা তা না, চাঁদে যেমন এক সাদা চুলে ধবধবে সাদা বুড়ি বসে বসে সুতো কাটে, তেমনই শানিং বাড়িতেও এক বুড়ি আছে, যার নাম জয়তুনারা বেগম। সে কথায় কথায় খিকখিক করে হাসে। আর 19 থেকে 20 হলে তার পালা একদল লোক আছে, যাদের দিয়ে ধরে বেলমাথা করে করে পুরো গ্রামে চক্কর কাটিয়ে তৃপ্তির ঢেকুর তোলে। সেই ঢেকুর আয়নাই ভয় কেন কিছুই কারো কানে গেল না। তাই আয়না আজ সেই বিনারসি শাড়িতে কুসুম কলির মতো ফুটে বসে আছে। আর আছে বলে আয়নার ভেতরে ভেঙে চুড়ে এলো, তার লটকে যাওয়া কাজল চোখের কোনা বেয়ে থুতনিতে এসে গড়ালো। যে বাড়িতে এই ভয়ের কারখানা, যাদের কথা চিন্তা করে তার কলিজা খোপলে উঠেছে, সেই বাড়িতে এসে যাবে কি করে? আল্লাহ রক্ষা করো, এই যাত্রাই করো, যদি করো মানত 10 রোজা আর 1 কোরআন খতম চিক দিয়ে দেব। সে পুরোপুরি বিদায় নিয়েছে, সপ্তাহ 3 এক হলো। বিদায় নিতে না নিতেই সূর্য তার রূপ দেখানো শুরু করেছে। বৈশাখ মাস গড়ে আসবে আরও 1 মাস পরে, তাই মেঘ বৃষ্টির ছিটেফোঁটা আকাশের ধারের কাছেও নেই। নেই বলে তপ্ত দুপুরে রাগেও যেন এক্ষুনি গায়ে ফোসকা ধরিয়ে দেয়। আর এই তেজের মধ্যে মেয়েটা এমন মোটা শাড়ি জড়সড় হয়ে বসে আছে। মমিনার দেখে এত মায়া লাগলো, না লেগে উপায় কি? মেয়েটার চোখে মুখে উপচে পড়া মায়া। সে মনে মনে বড় একটা শ্বাস ফেলে এগিয়ে এলো। গায়ে তার মলিন কাপড়, সে কাপড়ের আঁচল টেনে চোখ মুখ মুছতে মুছতে আয়নার সামনে বসলো। তাদের বাড়িতে বিদ্যুৎ নেই, গ্রামের অনেকের বাড়িতেই নেই। কপির তেলের জোগাড়ও দিতে পারে না। আবার বিদ্যুৎ, যাদের অবস্থা ভালো শুধু তাদের বাড়িতেই দেখা যায়, রাতের আধারে চাঁদের আলোর মতো আলো করা ছোট ছোট লাল লাল বাতি। আর এই ছোট্ট লাল লাল বাতির তাদের সাধ্যের অনেক বাহিরে। মোমেনা তেলের পাখা হাতে নিয়ে পা পিছিয়ে বসলো। তার বসা স্বাভাবিক দেখে মনে হবে কাজ টাজ করে ক্লান্ত শরীরে একটু বিশ্রামের জন্য বসেছে। আসলে ভেতরে ভেতরে সে ভয়ে কাঁপছে। গরমের চেয়ে এই কম্পনের ঘামই বেশি, কেননা তার মতো গায়ের বধূ স্বামী শাশুড়ির বিরুদ্ধে গিয়ে কিছু করা 4টিখানি কথা না। সম্পর্কে সে আয়নার চাচি, চাচি হলেও আয়না তাকে মা বলেই ডাকে, বড় মা বলে। তার শাশুড়ি গ্রামের আর 5-10টা শাশুড়ির মতোই, ছেলেদের জন্য মমতাময়ী মা, নাতি নাতনিদের জন্য আদরের দাদি, আর পুতের বউদের জন্য আজরাইল। ওগুলো কাউগ্রামের স্বাভাবিক ব্যাপার, মাতব্বরি তারা। বাঁচবে কয়দিন তারা একটু এমন করেই। এগুলো যে মেয়ে মানিয়ে সংসার করবে সেই তো আসল সংসারী। মমিনাও ব্যতিক্রম না, সে সব মানিয়েই সংসার করছে। তবে এই মেয়ের জন্য খারাপ লাগছে। নারী চেনাতন না হোক, এই হাতে তো মানুষ করলো, আর এই মেয়েকেই বলতে গেলে এক হিসেবে বেঁচে দিচ্ছে। হ্যাঁ বেঁচেই তো, জমি লোভে ঠেলে দেওয়া। তা না হলে এমন ভয়ঙ্কর দেখতে ছেলে, তার মধ্যে কুপামার্কা বাড়ির মধ্যে মেয়ে দায়ীকে, টাকা পয়সায় কি সব? তার তো ধারণা আয়না ছেলের মুখ দেখতেই দাঁত দুপাটে লেগে যাবে। অবশ্য ছেলেও যে রাজি তা না। এই সব কিছু করেছে আলাউদ্দিন ফকির আর ওই পুরী, নিজেদের যেমন চাই তাই করতে থাকে। আজরাইল এত মানুষের চোখে দেখে, এদের দেখে না কেন আল্লাহই জানে। মমিনা অবশ্য তার সর্বোচ্চ চেষ্টা করেছে। আয়নায় এক খালা শহরে থাকে, পাশের গ্রামে বিয়ে হয়েছিল, অভাবে পড়ে শহরে গিয়েছে। এখন অবশ্য সেই অভাব নেই, গার্মেন্টসে নাকি কিসের কাজ নিচ্ছে। আয়নাকে খুব আদর করে, করবে না কেন? বোনের শেষ স্মৃতি। যখনই গ্রামে আসে জামা কাপড় থেকে শুরু করে লাল ফিতে, কাচের চুড়ি, আলতা কাজও সব সেই নিয়ে আসে। তাই এই বিয়ের কথা শুনতেই তার মাথায় আয়নার খালার কথাই এলো। তাকে জানালে নিশ্চয়ই কিছু করবে, তবে জানাবে কি করে? সে লেখাপড়া জানে না, তবে আয়না কিছুটা জানে। জানে মানে চিঠি লিখতে পারে, ক্লাস 5 পর্যন্ত পড়েছে। এরপর পড়তে গেলে হাই স্কুলে যেতে হয়। এত টাকা পয়সা কই, তাই সেখানেই শেষ।
তাই সে খাতা কলম নিয়ে আয়নার কাছেই গেল। সব বুঝিয়ে বলতেই মেয়েটার মুখ ঝিলমিল করতে লাগলো, আর করতে করতেই সুন্দর করে গুছিয়ে সব লিখলো। সে বউ মানুষ। আয়নার মার গায়েব হওয়ার পর থেকেই তার উঠোনে বেরোনো নিষেধ, তাই আয়নাকে দিয়েই পাঠালো। অবশ্য বাজারে না, আজিজ ভাইয়ের বাসায়। তিনি এই গ্রামের মহাজন, তবে অন্য গ্রামের মহাজনদের মতো না, খুব ভালো মানুষ, যে কাউকে বিনা শর্তে সাহায্য করেন। তার খেতে বর্গা নিয়ে তারা চাষাবাদ করেন। এতে মাইয়া বলে আয়নাকেও খুব স্নেহ করেন, তাই বললেই পাঠিয়ে দেওয়া ব্যবস্থা করবেন। কেননা আয়না এমন অনেকবারই করেছে। তার শাশুড়ি আয়নার খালার সাথে যোগাযোগ পছন্দ করে না। আয়নার খালা শহরে থাকা চালু মাইয়া, এমন চালু মাইয়া গ্রামের শাশুড়ির ভালো না লাগারই কথা। তাই আয়নার খালার যোগাযোগ করতে গেলে এই আজিজ ভাইয়ের মাধ্যমেই করেন। তাই এবারও করলো, আর হলেও তাই। আজিজ ভাই কিছু জিজ্ঞেস না করে চিঠি নিয়েছেন। আয়নার চাচি দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তাদের স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। চিঠির উত্তর আস্তে আস্তে কমসে কম 3 দিন। সেই 3 দিনে হওয়ার আগেই সারেং বাড়ি থেকে খবর এলো, কালকেই বিয়ে পড়াবে। যেতটুকু আয়োজন করার করো, তারা যা করার তাদের বাড়িতে নিয়ে করবে। তাদের আর কিছু করার সুযোগই রইল না। আয়না মোমেনার বুকে পড়ে একচোট কাঁদল। কেঁদে কেটে কাঠের পুতুলের মতো সব করে গেল। না করে উপায় কি? মেয়ে হয়ে জন্মাইছে, সব ইচ্ছেকে গলা টিপে ধরতে তো হবেই। আর বিয়ে হচ্ছে সেই ধারার শুভ উদ্বোধন। তবে মেয়েদের ইচ্ছার দাম না থাকলেও পুরুষের আছে। ওই যে বললাম, ছেলেও রাজি না। তারা হয়তো হাত গুটাইয়া বসে থাকলেও সে থাকবে না। পুরুষ মানুষে তার মাথায় না আছে সম্মান হারানোর চিন্তা, পায়া না আছে সমাজের ধরাবাঁধা শিকল। তারা তাদের জোগাড় করেই ফেলে। এই যে যেমন তাদের মনের খোঁজ ঠিক করে ফেলেছে, যেমন ফেলেছে আয়নার খালাকে। মোমেনা ঢোকিলে আশেপাশে একবার চোখ বুলালো, তারপর কোমর থেকে একটা কাগজ বের করে আস্তে করে আয়নার হাতের মুঠোয় ঢুকিয়ে দিল। আয়না প্রথমে কিছুই বুঝলো না। সে তার বড় মার দিকে তাকালো। মোমেনা চোখ দিয়ে দেখার ইশারা দিল। আয়নার শাড়ি আঁচলে হাত আড়াল করে খুলতেই দেখলো তাতে লেখা, তোমার খালা শহরের স্টেশনে থাকবে। ভালো করে ভাবো, যদি যেতে চাও যে কোনো উপায়ে নদীর পাড়ে এসো, আমরা দায়িত্ব নিয়ে শুধু স্টেশনে তুলে দেব। আয়না ঢোক গিল। সে কখনো এই গ্রামের বাইরে পা রাখেনি। অসহায় চোখে তাই চাচির দিকে তাকালো। তার চাচি আস্তে করে বলল, যে কোনো সুযোগ একবারই আসে মা, এখন তো সিদ্ধান্ত নে, কি করতে চাও? আয়না জানালার দিকে বাহিরে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, আমি খালার কাছে যাব বড় মা। মমিনা হাসলো, হেসে বলল, যাইবার মন চাইলে যাও, তবে ভয় নাই। তোমার চাচা বলদ কিসিমের মানুষ, জমির লোভে মাথায় বসছে তো, বাকি তো কিছুই চোখে দেখে না। তবে সে কিন্তু তোমারে খুব ভয় পায়। তাই সব ঠান্ডা হোক, তারপরে না হয় আবার ফিরে আইসো। তারা আমাকে আসতে দিবে তা তো জানি না মা, তবে সবসময় ঠিক করে দেয়, শুধু শক্ত হয়ে টিকে থাকতে হয়। বড় বাবা খুব কষ্ট পাইব। তা তো পাইবই, ধানের ক্ষেত যে হাতছাড়া হইল। আয়না হালকা হাসলো, মোমেনাও হাসলো। হাসতেই আয়নার দাদি দরজায় এসে দাঁড়ালো। গায়ে তার সাদা থান, সেই থানের আঁচলে মাথায় টানতে টানতে বলল, হইছে কি? কিছু না আম্মা। তো ভাটকাইতাছো কেন? বিয়ের কোণের বাথরুম চাপছে, না ভাটকাইয়া উপায় কি? আয়নার দাদির মনটা একটু হলেও হালকা হলো। নাতি নাতনিদের তিনি বড়ই মহব্বত করেন, আর আয়না তো তার কলজে। এত ভালো ঘর, তাও বিরাগ। এইটা কোনো কথা? তাই সকাল থেকে দিছে কয়েকটা ধমক দিয়ে নিজেই মনি আনচান করতেছে। তবে এখন আয়নার হাসি হাসি মুখটা দেখে ভালো লাগছে। সেই লাগা থেকেই কোমল সুরে বললেন, যাও বউ, বরযাত্রী আসার আগে বাথরুম থেকে নিয়ে আসো। তারা আইলে তো আর বাইর হইতে পারবো না। জহরের আজান পড়ে গেছে, তারা কিন্তু জহরেই আসবো। মোমেনা আয়নাকে ধরে বাড়ির পেছনে আনলো। বাড়ির পেছনে বাঁশঝাড়, সেই ঝাড়ের মধ্যেই টিনের বাথরুমের সাইড দিয়ে জঙ্গল পেরোলেই ধানের ক্ষেত ধরে এগুলোই নদীর ঘাট। আয়না চিনে, এখান দিয়েই কত চুপি চুপি নদীর ঘাটে গিয়ে সাঁতার কেটেছে। তবুও আজ তার গলা শুকিয়ে এলো। সেই শুকানোর মধ্যেই তার চাচি তাড়া দিয়ে বলল, গেলে তাড়াতাড়ি যা আয়না, কেউ দেখলে আর রক্ষে থাকবে না। আয়না আর ডানে বামে কিছু চিন্তা করলো না, জঙ্গলের দিকে দৌড়ে দিল। জঙ্গল পেরিয়ে লাল শাড়ি আঁচল উড়িয়ে ধানের ক্ষেত মারিয়ে দৌড়ে গেল। ভর দুপুরে মানুষজন খুব একটা নেই বললেই চলে, তাই তেমন কারোরই চোখেই পড়ল না। তবুও আয়না প্রাণ ছেড়ে দৌড়ে গেল। তাকে যে করে হোক নদীর ঘাটে যেতে হবে। যেতে যেতে বুঝলো এক গাধা মিশে করে ফেলেছে। আসলে চিঠিটা লিখেছে কে, বড় মাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছে। সেই ভুলের মধ্যেই দৌড়াতে দৌড়াতে আয়না খেয়াল করলো নদীর ঘাটে আজিজ চাচার ছোট ছেলে দাঁড়ানো। এত দূর থেকেও চেনার অবশ্য উপায় আছে। গায়ে সাদা শার্ট, প্যান্ট। এই গ্রামের হাতে গোনা কয়েকটা বাড়ি পেরোলেই প্যান্ট পরে, তার মধ্যে সারেং বাড়ি, আজিজ বাড়ি।
আজিজ চাচাদের বাড়ি আর চেয়ারম্যান বাড়ির আছে সবার আগে। আর তা না হলে সবাই লুঙ্গি। লুঙ্গি তো যেমন তেমন। আজিজ চাচার ছেলে এখানে কেন? চাচাকে চিঠি পড়ে ফেলেছে। পড়ে এসেই তাকে বাঁচাতে চিঠি লিখেছে। তখনই তার ঝট করে মনে পড়ল আজিজ চাচার ছেলে আজিজ চাচার ধারে কাছেও নেই। আজিজ চাচা পূর্ব হলে তার ছেলে পশ্চিম। আর সবচেয়ে বড় কথা, সারেংবাড়ির বড় নাতির জানে জিগার। এতটাই জিগার, একবার এক বিবাদে সারেংবাড়ির বড় নাতির মাথায় লাঠির বাড়ি নিজের মাথায় নিয়েছিল সে। এত এত চিন্তা ভাবনা আয়নার দৌড়ের মধ্যে নিজের তাল সামলাতে পারল না। পায়ে শাড়ি পেঁচিয়ে উল্টে পড়ল। পড়তে শাড়ি দুমড়ে মুচড়ে গেল। হাতের কয়েকটা চুড়ি ভাঙল। সেদিন টেকলি টায়রা উল্টে পেছনে গেল। নাকের নথ কানে গিয়ে ঝুলল। ফরহাদ তাকিয়ে তাকিয়ে ওই কাপড়ের পুটলির ডিগবাজি দেখল। তার অবশ্য তেমন ভাবান্তর হলো না। মেয়ে যাতে কোনো কিছু নেই তার ভাবান্তর নেই। এরা যেখানে আপদ সেখানেই। আর এই আপদের দায়িত্বই তার ঘাড়ে পড়েছে। তাই বিরক্তি মুখে চোখ ফিরিয়ে নিয়ে নির্বিকার চিত্তেই দাঁড়িয়ে রইল। ডিগবাজি শেষ হোক, নিজে এগিয়ে আসবে। আয়না দুহাতে কাপড় আঁকলে কুকাতে কুকাতে উঠল। ব্যথা পেয়েছে সে। ব্যথা তো যেমন তেমন নাকে মুখে বালি ঢুকে একাকার। তাই খক করে বার কয়েক কাশলো। কাশতে কাশতে এগিয়ে এলো। আসতেই ফরহাদ বলল, সোজা গিয়ে নৌকার পাটাতনের ভেতরে বসে থাকবি। সব ঠান্ডা হলে আমি নিজে গিয়ে রেলে তুলে দিয়ে আসবো। আমার দায়িত্ব এতটুকুই। তোর খালা স্টেশনে থাকবে। এরপরে তোর সাথে যাই হোক, এর কোনো দায়ভার আমার না, ঠিক আছে? আয়না মাথা নাড়ল। নেড়ে বলল, আপনি জানলেন কিভাবে? সেটা জেনে তোর কাজ কি? তোর যেটা কাজ সেটা কর, তাড়াতাড়ি কর। সোজা ধানের ক্ষেত, ওই লাল নিশানা অনেক দূর থেকেও দেখা যায়। তাই যা, তাড়াতাড়ি ভাগ। আয়না মুখ কুচ করেই কাপড় দু হাতে মুঠো করে ধরল। অবশ্য ফরহাদ ভাই সব সময়ই এমন। আজিজ চাচার বাড়িতে যাওয়ার সুবাদে তার এই ধাঁচের ব্যবহার তার পরিচিত। তাই তেমন ভাবান্তর হলো না। তাই শাড়ি আগলে ধীরে ধীরে নৌকার দিকে এগিয়ে গেল। তার বুক টিপচিপ করলেও মাথায় অবশ্য কিছুই আসছে না। ফরহাদ ভাই কোন সাইডে হয়ে তাকে সাহায্য করছে, বাপের না বন্ধুর? তবে যাই হোক, আপাতত এই জমির বাড়িতে বিয়ে করতে হচ্ছে না। তার জন্য এতটুকুই অনেক। ঝুনকা ঝুনকা ধোঁয়া উড়িয়ে কয়লার ইঞ্জিনটা ধীরে ধীরে থামলো। থামাতেই নিস্তব্ধ সেই স্টেশনটা যেন আধো আধো ঘুমের মতো হালকা একটু জেগে চোখ মেলে চাইল। অবশ্য মানুষের শোরগোল না, এই যে কয়লার ইঞ্জিনটা, তার আবেদন। পৃথিলা তার হাতের শিকল কালো বেল্টের ঘড়িটার দিকে তাকালো। প্রায় রাত 9টার কাছাকাছি। ঘড়ি থেকে চোখ ফিরিয়ে জানালাতেই আশপাশটা দেখার চেষ্টা করলো। এখানে ট্রেন খুব বেশি থামবে না। এই বড়জোর 10 মিনিট। পৃথিলার সাথে তেমন জিনিসপত্র নেই। একটা সুটকেস আর একটা হ্যান্ডব্যাগটা হাতে নিয়ে এসে এগিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। একটা কুলি পেলেও ভালো হতো। সুটকেস তেমন ভারী না হলেও তার অভুক্ত শরীরে টানা সম্ভব না। স্টেশনের নাম মিঠাপুকুর। গ্রামের ছোট স্টেশন। সে ছাড়া নামলো মাত্র দুজন। গ্রামগঞ্জের নামগুলো সবসময় এমন মিষ্টি হয় কেন তার মাথায় আসে না। মানুষগুলো মিষ্টি সরল এই কারণেই নাকি? সে দাঁড়িয়ে আবার আশপাশ নজর বুলালো। গ্রামের স্টেশনে যেমন থাকে তেমনই। গ্রামগঞ্জ রাত 9টা মানে নিশুতি রাত। আর এই রাতে একা একা একটা মেয়ের জন্য খুবই ভয়ঙ্কর। বিশেষ করে এই স্টেশনগুলো। দিনের বেলা মানুষের আনাগোনা থাকলেও রাতে হলে বেশিরভাগই দুষ্ট প্রকৃতির লোকের। দাদুর কাছে কত গল্প শুনতেন। প্রায় নাকি রেল লাইনে ভিন্ন ভিন্ন নারীদেহ পাওয়া যায়। না, এরা সব আত্মহত্যা করে না। অনেকে নিখোঁজ হয়। দুষ্ট লোকেদের এদের মেরে রেল লাইনে ফেলে চলে যায়। রেল লাইনে ছিন্ন ভিন্ন হওয়ার পরও তো আর কেউ দেখতে আসে না তার মৃত্যুর আগে হয়েছে না পরে। তার অর্ধেক জীবন গেছে এই আতঙ্ক নিয়ে। স্কুলে যেত ভয়ে ভয়ে, কখন না জানি কেউ রুমাল শুকিয়ে তুলে নিয়ে যায়। সেই আতঙ্ক বলতে গেলে এখনও কিছুটা আছে। তবুও কিভাবে একা চলে এলো, এটা আশ্চর্যেরই বিষয়। সময় মানুষকে কত বদলে দেয়। তা না হলে যে মেয়েটা দুনিয়ার কিছুই চেনে না, সেই মেয়েটা হুট করে এমন সিদ্ধান্ত নেয় কী করে? পৃথিলা দীর্ঘশ্বাস ফেলে আবারও ভেতরে এলো। তার গায়ে খয়েরি তাঁতের শাড়ি, কালো পাড়। সেই কালো পাড়ের শাড়ি সে গায়ে ভালো করে জড়িয়ে সুটকেসটা হাতে তুলে নিল। কুলি খুঁজতে হলে ট্রেন থেকে নামতে হবে। সুটকেস রেখে নামবে। ট্রেন চলে গেলে আরেক সমস্যা। শহরের স্টেশনগুলোতে কুলিদের হিড়িক থাকে। ট্রেন থামার সাথে সাথেই তাদের প্রতিযোগিতা শুরু হয়, কে আগে নামবে। হয়তো এখানেও কিছুটা এমন, তবে রাতের জন্য সেই রকম সরগম নেই। পৃথিলা সুটকেসটা ট্রেন থেকে নামালো। তার ভাগ্য ভালো, নামতেই এক লোক দৌড়ে এলো। গায়ে ছেঁড়া গেঞ্জি, মলিন লুঙ্গি। এসে সুটকেসটা ট্রেনে মাথায় নিতে নিতে বলল, কোন দিকে যাইবেন? ঘাটে নাকি রাস্তায়? পৃথিলা বুঝতে পারল না, বোঝার কথাও না। এমন গ্রামে তার প্রথম আসা। তবে তার পানি খাওয়া দরকার। সারা 8-9 ঘন্টার জার্নিতে সে ছিল বলতে গেলে ঘোরের মধ্যে। সে আশেপাশে তাকিয়ে দোকান খুঁজল। লাল টিমটিমে আলো জ্বালিয়ে চায়ের দোকান ছাড়া কিছুই চোখে পড়ল না। সে চোখ বুলিয়ে বলল, পানি কোথায় পাওয়া যাবে চাচা?
একটু সামনেই মা জননী। পৃথিলা ফিরে তাকালো। মা জননী, কি সুন্দর একটা ডাক। এই ডাকেই মেয়েরা সামনে দাঁড়ানোর পুরুষেরা মনোভাব আজ করতে পারে। তার দাদি বলতো, খারাপ লোকেরা কখনো চোখের দিকে তাকিয়ে কথা বলে না। নয় অতি গলে চোখ মাটির দিকে রাখবে, নয় চোখ লাঠিমের মতো পুরো শরীরে ঘুরাবে। আর যার কথা বলবে চোখের দিকে তাকিয়ে, তারা হয় স্বচ্ছ, তাদের মনে পাপ থাকে না। তারা অতি সহজেই একটা মেয়েকে মা ডেকে ফেলতে পারে, বোন বলতে পারে। কেননা একটা মেয়ে যত সহজে যে কোনো অচেনা ছেলেকে চাচা ভাই ডাকতে পারে, ছেলেরা তো পারে না। তারা অচেনা মেয়েদের সাথে সবসময় কথা বলে সম্বোধন করে এড়িয়ে চলে। লোকটা এগোলো, পৃথিলাও তার সাথে এগোলো। লোকটা এগোতে এগোতে বলল, এখানেও পাওয়া যেত। ওই যে দেখেন, বড় দোকান, সারেং বাড়ির দোকান। এই 3-4 গ্রামে যা যা বড় সবই সারেং বাড়ির। বাপদাদারা ছিল ওই আমলের জাহাজের সারেং। কাঁচা টাকা কামাইছে, দুনিয়ার কিছু করেছে বুঝছেন। তো এই আজকে তো বাড়ির ঘটনা কইটা গেছে, তাই সব দোকান বন্ধ। পৃথিলা কিছুটা চমকে উঠল, কেননা এখানে এসেছে সে হুট করে, কোনো খবরাখবর দেওয়ার সুযোগ হয়নি। যে চাকরিটায় ভরসায় এসেছে সেটা একটা হাই স্কুলের। তার এক বান্ধবীর বিয়ে হয়েছে এখানে, প্রায় মাসখানেক আগে গিয়েছিল ঢাকায়। দেখা হতেই বলেছিল আজ পড়াকা ভালো শিক্ষক নাকি পাওয়া যায় না, বেতন দেবে ভালোই, তাই যদি আগ্রহ থেকে জানাতে। সে চমকে বলল, কি ঘটনা ঘটেছে? আর বললেন না মা, কুফা বাড়ি। আল্লাহ তো সব দিছে, তবে রহমত দেয় নাই। একটার পর একটা লাইগাই আছে, তাছাড়া রক্তের কোনো বংশের বাদতিও নাই। তাই কোনে ভাগছে, ভাগবো না কেন? কুফা বাড়ি। পৃথিলা আবারও বুঝতে পারল না রক্তের বংশের বাতি কি, বাড়িতে সমস্যাই বাকি। তবে তারা একটা দোকানের সামনে এসেছে। টিনের ছোট্ট দোকানে টিমটিম করে লাল বাতি জ্বলছে। এক লোক বসে বসে ঝিমোচ্ছে। পানির কথা বলতেই অতি অনাগ্রহ নিয়ে হাফ লিটারের একটা বোতল এগিয়ে দিল। পৃথিলা বোতল নিয়ে পাশের কাঠের চিকন বেঞ্চিতে বসলো। আসলে তার শরীর কাঁপছে, খিদে না অনিশ্চয়তার ভয়ে সে বুঝতে পারল না। তাই কাঁপা কাঁপা হাতে পানির বোতলটা খুলে আগে গলা ভেজালো। ট্রেন চলে এসেছে, পুরো স্টেশন কেমন নিস্তব্ধ। সে গলা ভিজিয়ে বলল, আমিও সারেং বাড়িতেই যাব চাচা, এখান থেকে কত দূর? ওমা তাই নাকি? দেখো তো কাণ্ড, একটু আগে আসলেই তো শাহবাজ বাবার সাথে যাইতে পারতা। শাহবাজ? আরে সারেং বাড়ির ছোট নাতি, খুব রকচটা বদমাইশ, মুখ দিয়ে একবার যা বের করে তাই করবে। গ্রামের মানুষের হাড়হাড্ডি সব জ্বালাইয়া খাইব। বড়দের লেহাজ নাই, ছোটদের স্নেহ নাই। তার এক লাঠি, সে তার দাদি। ডানে বামে পূর্বে পশ্চিমে সে আর কাউরে চেনে না। পৃথিলা নিশ্চুপ কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলে সে আগামাথা কিছুই বুঝতে পারছে না। তার তাকানোর মাঝেই লোকটা আবার বলল, কোণে ভেগেছে পর থেকে সব জায়গায় তারা পাহারা বসাইছে, মেয়ে যেন গ্রাম থেকে বের হতে না পারে। এই স্টেশনে তো এতক্ষণ ছিল, এই কিছুক্ষণ আগে গেল। পাহারা? কেন? আরে বহাইব না, বিয়া করবার মন চাই না, আগে কইতো। মান সম্মান নিয়ে টান দিল কে? তারা তো আর জোর করে নাই। এখন পাইলে চুল কাইটটা কালি মাইখা পুরো গ্রাম ঘুরাইব। নাও, সারা জীবনের বিয়ের রাত ঘুরে যাইব। পৃথিলা অবাক চোখে তাকালো, তাকিয়ে বলল, এটা কেমন কথা? হয়তো মেয়েটার ইচ্ছে ছিল না। মেয়েদের আবার ইচ্ছে কি? বাবা মা কি খারাপ চাইবো? পৃথিলার মনে মনে বড় একটা শ্বাস ফেলল। আসলেই বাবা মা কি সত্যিই খারাপ চায়? তাদের দীর্ঘ জীবনে যে ভুলগুলো তারা করে থাকে, তারা আপ্রাণ চেষ্টা করে সন্তানেরা যেন সেই ভুলগুলো ধারের কাছেও না যায়। তবে সন্তানেরা বুঝলে তো, সেও নিজের তো বোঝেনি। তার মা যে ভুল পথে হেঁটেছে, সেও সেই একই পথে হেঁটেছে। তাই তো আজ এখানে। আর এখান থেকে জীবনের মোড় কোথায় থেকে কোথায় নেবে কে জানে। সে এখন নদীর ওই কচুরিপানার মতো, ঢেউ যেদিকে সেও সেদিকে। পৃথিলা পানি খেয়ে কাঠের বেঞ্চে কিছুক্ষণ বসল। কুলি লোকটা কৌতূহল নিয়ে তাকে দেখছে। অবশ্য এটা স্বাভাবিক। এমন অভাবনীয় সাহসের কাজ হয়তো কোন মেয়ে তারা করতে দেখেনি। তাদের কাছে মেয়ে মানুষের অস্তিত্ব হয়তো রান্নাঘর আর উঠোন পেরিয়ে পুকুরের ঘাট পর্যন্ত। পৃথিলার শরীরে কাঁপুনি কিছুটা কমেছে, অবশ্য পেট মুড়িয়ে আসছে। খালি পেটে পানি, পেটের আর দোষ দিয়ে লাভ কি? তখনই কুলি লোকটা তাড়া দিয়ে বলল, মা জননী তাড়াতাড়ি ওঠো, ঘাটে সারেংবাড়ির নৌকা দেখা যায়। পৃথিলার একখানে বসেছিল, তার দৃষ্টি ছিল ওই যে রেল লাইন, অনেকটা দূরে গিয়ে অন্ধকারে মিশে গিয়েছে সেখানে। এই ধ্যান ভাঙতেই বলল, জি। লোকটা সুটকেস মাথায় তুলতে তুলতে বলল, সারেংবাড়ি তো নদীর ওপারে, রাস্তা দিয়ে যাইতে গেলে দুনিয়ায় ঘোরানো। তাছাড়া গাড়ি টাড়ি তো এত রাইতে পাইবো না, গরু মহিষের গাড়ি সব গোয়ালে চলে গেছে। হাতে গোনা কয়টা ভ্যান আছে, রাত হলে তাদের দেখা পাওয়া মুশকিল। কেন? হাবিজাবি খায় গো মা জননী। এই হাবিজাবিতে গ্রামটা একেবারে শেষ হইয়া গেল। খেয়ে এক একজন এক এক জায়গায় পড়ে থাকে। তাছাড়া চক পাথরের রাস্তা, রাত তো কম না, তাই ওইদিকে তোমার না যাওয়াই ভালো হইব। আর নৌকায় গেলে বড় জোর 15-20 মিনিট। তাদের ঘাট তো এই সামনেই,
বললে লোকটা এগিয়ে চলল। প্রীতিলাও উঠল, আধ খাওয়া পানির বোতলটা হ্যান্ডব্যাগে রেখে লোকটার পেছনে এগিয়ে গেল। অন্ধকারে তার হাঁটতে কষ্ট হচ্ছে। আকাশের স্বর্গপক্ষের চাঁদ, সেই চাঁদের আলোতে লোকটা কি সুন্দর হেঁটে যাচ্ছে। পরিচিত গণ্ডি এমনই। লোকটা অভ্যস্ত, সে নয় বললেই তো পারছে না। প্রীতিলার বেড়ে ওঠা নির্দিষ্ট কোনো জায়গায় নেই। তার বাবা পুলিশের চাকরিতে আছেন। নির্দিষ্ট সময় পর ওখান থেকে এখানে, ওখান থেকে এখানে। ছেলেবেলা থেকে বড় হতে হতে কত যে পরিচিত মুখ অচেনা হয়েছে তার হিসেব নেই। তখন তারা খুলনায়, সে সবেমাত্র ভার্সিটিতে উঠেছে। তখন তারেকের সাথে পরিচয়। সেই পরিচয় কখন যে ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল তারা বুঝতেই পারেনি। বাবা মা জানতে পারলেন। তার অতি চালাক মা তাকে না কিছু বললেন না, না কিছু বুঝতে দিলেন। তার বাবাকে ঠিক অন্য জায়গায় ট্রান্সফারের কথা বললেন। কিছুটা সময় অবশ্য লাগলো, তবে ঠিক হয়ে গেল। আগে কথা ছিল বাবার যদি হঠাৎ ট্রান্সফার হয় সে হলে উঠবে, পড়ালেখা শেষ করে একেবারে যাবে। তবে তাকেও নিয়ে যাওয়ার প্রস্তুতি দেখে সে অবাক হয়েছিল। তবে কিছু বলেনি। মা তাকে নিয়ে সবসময় একটু অন্যরকম, কখনো একা ছাড়েনি, কোথাও একা যেতে দেয়নি। এমনকি অচেনা মানুষের সাথে তার সবসময় খুব একটা মেশাও ছিল বারণ। তাই তার কাছে স্বাভাবিকই লাগতো। ভাবলো মা এবারও তাকে একা ছাড়বে না, তাই চুপচাপে খুলনা থেকে চলে এলো ঢাকায়। অথচ কোনো কারণে এই ঢাকায় মা কখনো আসতে চায়নি। অথচ তার নানু বাড়ি, দাদা বাড়ি থেকে শুরু করে সব আত্মীয় স্বজনই ঢাকায় এসে তাকে আবার নতুন ভার্সিটিতে ভর্তি করানো হলো। মা জানে না তারেকের সাথে তার যোগাযোগ কিন্তু ঠিক রইল। তাদের সামনাসামনি প্রেমের চেয়ে এই যে কথা জমিয়ে জমিয়ে চিঠি রাখা, সপ্তাহে একদিন লুকিয়ে দোকান থেকে ল্যান্ডলাইনে কথা বলা, এই প্রেমের চেয়ে এই প্রেম যেন তাদের আরও গভীরে টেনে নিয়েছিল। এখানেও বছর এক গেল খুব ভালোভাবে। কয়েকজন বন্ধু বান্ধবও জুটে গেল। তাদের সাথে কেমন করে একটা বছরও কেটে গেল বুঝতেই পারল না। তবে সমস্যা হলো বছরখানেক পরে তার মা একদিন খুব স্বাভাবিকভাবে বললেন, তোমার বাবার বন্ধুর এক ছেলে খুব ভালো, আমাদের পছন্দ হয়েছে, আমরা তোমার বিয়ের ব্যাপারে ভাবছি। পৃথিলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আর তাকে আরও অবাক করে বললেন, ছেলে বাইরে সেটেল, বিয়ে করে বউ নিয়ে ফিরবে। তো আর আমরা তোমার পাসপোর্ট থেকে যাবতীয় সব কিছু করার জন্য দেওয়া হয়েছে, এখন শুধু বিয়েটা বাকি। পৃথিলা অবাক হয়ে বাবার দিকে তাকালো। তার বাবা হাসলেন, মাথায় হাত রেখে বললেন, বাবা মায়েরা কখনো ছেলে মেয়েদের খারাপ চায় না পৃথিমণি মামনি, শুধু বিশ্বাস রাখো। সে বিশ্বাস রাখেনি, বরং দৃঢ় কণ্ঠে বলেছিল, আমি একজনকে ভালোবাসি বাবা, যদি বিয়ে করতে হয় আমি তাকেই করব। তার বাবা কোনো রিয়্যাক্ট করেনি, শুধু বড় একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। তবে তার মা এগিয়ে ঠাস করে একটা গালে চড় বসিয়ে দিয়েছিল। পৃথিলা মনে মনে বড় একটা শ্বাস ফেলল। স্টেশনে আলো থাকলেও ঘাটটা একেবারে অন্ধকার। গাছগোছালি আছে, এই চাঁদের আলোয় তেমন আলোকিত হয়নি। তবুও পৃথিলা অবুঝা আলোয় একটা নৌকা দেখল। অবশ্য একে নৌকা বলে কিনা তাও জানে না, কেননা নৌকাটা খুব বড়। এত বড় নৌকা সে কখনো দেখেনি। সে ধীরে ধীরে এগোলো। ঢালু জায়গা, অন্ধকারে পড়ে টোয়ে না খেলেই হয়। তখনই মুখের উপরে টর্চের আলো পড়ল। পৃথিলা চোখ মুখ কুচকে হাতের 5 আঙ্গুল ছড়িয়ে চোখটা আড়াল করতেই কেউ ধমকে বলল, কে ওখানে? কুলি লোকটা বলল, ফারহাদ বাবা, আমি কুদ্দুস, সাথে সারেংবাড়ির কুটুম। রাত তো মেলা, তার মধ্যে মাইয়া, তাই তোমাকে নৌকা দেখা ঘাটে নিয়ে আইলাম। অন্ধকার ভেদ করে ফরহাদ এগিয়ে এলো। টর্চের আলোটা সাইড করে রাখেছে। এতক্ষণ কিছু না দেখলেও সুন্দর লম্বা উঁচা এক ছেলেকে পৃথিলা দেখল, যে পুরো কুচকে এগিয়ে নৌকার মাথায় এসে দাঁড়িয়েছে। পৃথিলার দিকে তাকিয়ে বলল, কে আপনি? পৃথিলাও নিজের কোমলতা বজায় রেখে উল্টো প্রশ্ন করল, আপনি কে? লোকটা মনে হয় অকারণে বিরক্তি হওয়ার বাদিক আছে। আসলে সে জানতে চেয়েছে সারেংবাড়ির সে কে, কেননা পরিচয় দিলেই চিনবে। এমন তো সে কেউ না। অথচ লোকটা বিরক্তি চোখে মুখে উপচে পড়েছে। সেই উপচে পড়া বিরক্তি নিয়ে তাকে আর তার প্রশ্নকে পুরো উপেক্ষা করে কুলি লোকটার দিকে তাকিয়ে বলল, কুদ্দুস কাকা, ঘাট থেকে একে নিয়ে বিদায় হন। বিয়ে শেষ, কুটুমোর কাহিনীও শেষ, জরুরি কাজ আছে, ঘাট ফাঁকা করেন। কুদ্দুস কী করবে দিশে পায় না। এই রাত বিরতে বোঝা তো ঘাড়ে নেয়নি, সে নিয়েছে আস্ত একটা ঝামেলা। সে কি করবে এখন? পৃথিলা একটু এগিয়ে এলো, এসে বলল, আসলে পরিচয় দেওয়ার মতো আমি কেউ না, তবে একটা চিঠি আছে, আপনি কি একটু দেখবেন? ফরহাদ কিছুক্ষণ তাকিয়ে রইল। অন্ধকারে তেমন চোখ মুখে বোঝা না গেলেও সে ঠিক বুঝলো এই মেয়ে গ্রামের কেউ না, তাই তাকিয়েই বলল, দিন। পৃথিলা হ্যান্ডব্যাগ সাইড করে চিঠিটা বের করে এগিয়ে ধরল। তাদের মাঝে দূরত্ব অনেক, ঢালু জায়গা। পৃথিলা খুব একটা গুনতে পারেনি। ফরহাদ নিজে নৌকা থেকে এক কদম নামতেই তার পা পড়ল কাদায়, তাই বিরক্তি মুখেই ঝট করে কাগজটা টেনে নিল। মেয়েদের দেখলেই তার চড়তে ইচ্ছা করে। সব আপদের গোষ্ঠী, এই রাত বিরতে একা একা ছাড়ছে কে?
এদিকে আরেকটাকে এখনো ঘাট থেকে নামাতেই পারেনি। জয়তনপুরীর সব লোক পুরো গ্রাম ছড়িয়ে গেছে। এত ঝামেলা হবে জানলে আগে হাত ধুয়ে বসে থাকতো, এখন ঘাড়ে নিয়ে রাত বিরতে ঘুরে বেড়াচ্ছে। সে এক হাতে টর্চ ধরে এক জাগিতে চিঠি সব কাজ খুলল। খুলতেই দেখলো চিঠিতে একটা শব্দই লেখা, শায়লা। ফরহাদের বিরক্তি যেন এবার আকাশ ছুলো। তাই প্রায় ধমকে বলল, ফাজলামি করেন? পৃথিলা বলতে গেলে ধাক্কার মতো খেলো। তার এই জীবনে এমন কর্কশ ভাষায় কেউ কিছু বলেছে বলে মনে পড়ে না। তাই নিজেকে সামলে বলল, ভদ্রভাবে কথা বলুন। যদি নৌকায় না নিতে চান সমস্যা নেই, আমি চলে যাচ্ছি বলে কুলি লোকটার দিকে তাকিয়ে বলল, চলে আসুন চাচা। তখনই অন্ধকার ভেদ করে সুন্দর মার্জিত শান্ত একটা কণ্ঠ ভেসে এলো। চিঠিতে কি লেখা ফরহাদ? পৃথিলা ফিরে তাকালো। নৌকায় এতক্ষণে ছিল অন্ধকার। একটা লোক, মনে হয় মাঝি। ছোট্ট একটা হারিকেন জ্বলছে। টিমটিম হারিকেনের আলোতে একটা লোককে দেখলো। সম্ভবত গায়ের রং শ্যামলা বা কালো। অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, তবে জলজল করা চোখ ঠিকই দেখছে। নিশুতি রাতে হিংস্র পশুদের মতো এমন জলজল করে চোখ। এই লোককে এমন করেছে কেন কে জানে। কই, এই বেয়াদব লোকটার তো করছে না। অবশ্য চোখ আর কণ্ঠ কেন কেমন যেন পৃথিলা মেলাতে পারল না। চোখে দেখে মনে হচ্ছে আগুন, আর কণ্ঠ মনে হচ্ছে শীতল পানি। এমন হওয়ার কি কারণ? পৃথিলা চোখ ফিরিয়ে নিল। লোকটা তার দিকে তাকিয়ে আছে। সে চোখ ফিরিয়ে আবার ফরহাদ নামের লোকটার দিকে তাকালো। তার বিরক্তি চোখে মুখে ছাড়িয়ে গিয়েছে। আশ্চর্য, এত বিরক্তির কি হলো? একটা মেয়ে কি সাহায্য চাইতে পারে না? তার তাকানোতে আবার পুরো উপেক্ষা করে ফরহাদ ওই লোকটার দিকে হাত বাড়িয়ে দিল, দিয়ে বলল, নে দেখ। লোকটা একটু এগিয়ে হাত বাড়িয়ে চিঠিটা নিল, নিয়ে চোখ রাখলো। এই অবছা আলোয় অন্ধকারেও পৃথিলা লোকটার চোখে মুখের বিস্ময় দেখলো। আশ্চর্য, কি লেখা চিঠিতে? চিঠিটা দিয়েছে সাবিহার বাবা। সাবিহার তার বান্ধবী, যার এই গ্রামে বিয়ে হয়েছে। সাবিহা তাদের বাড়িতে গেলেও তার কখনো যাওয়া হয়নি। না যাওয়ার কারণ আছে। ওই যে বললাম, তার মা তার সব ব্যাপারেই ছিল একটু অন্যরকম, তাই কখনো যাওয়া হয়নি। এই চাকরির জন্যই গিয়েছিল। গিয়ে রীতিমতো সে বিস্ময় হয়েছে, কেননা সাবিহার বাবা মা তাকে দেখেছে প্রথমবার। তবুও খুবই স্নেহ করলেন, সুন্দর করে ঠিকানা দিলেন, তার সাথে দিলেন এই চিঠি। দিয়ে কোমল সুরে বললেন, যদি সারিং বাড়ির ছেলে নাতি এমন কাউকে দেখো তবে এই চিঠিটা দিও, কোনো সমস্যা হবে না, তারাই সব ব্যবস্থা করে দেবে। পৃথিলা তাই প্রথমেই জিজ্ঞেস করেছে, আপনি কে? অথচ এই এক প্রশ্নে এই লোকের গায়ে ফোসকা পড়ে গিয়েছে। লোকটা সেই বিস্ময় নিয়ে পৃথিলার দিকে তাকালো। তাকিয়ে আগের মতোই সুন্দর শান্তভাবে বলল, চাচা সুটকেস নৌকায় তোলেন। তারপর ফরহাদ নামক লোকটা দিকে তাকিয়ে বলল, সুন্দর করে তক্তা ফেলে ফরহাদ, নৌকায় উঠতে যেন কোনো সমস্যা না হয়। ফরহাদ নামক লোকটা কটমটিয়ে তাকালো। আদেশ পছন্দ হয়নি বোঝাই গেল। তার কটমটানো চাহনির বিপরীতে লোকটা সরল সুন্দর মন ভোলানো একটা হাসি দিয়ে বলল, আমাদের কাজ 2 মিনিট পরে হলেও এখন আর সমস্যা নেই। তারপর পৃথিলার দিকে তাকিয়ে বলল, আমি এরশাদ, সারেং বাড়ির বড় নাতি। আপনি উঠে বসুন। আর ধীরে ধীরে কাদা পানি ঘাট খুব পিছিল। জয়তুন বেগম পান নিয়ে মুখে পড়লেন। দাঁত নেই তার। আম্বিয়া পান ছেঁচে ভর্তা করলে সেখান থেকে নিয়েই একটু একটু করে পুড়েন। আজও আম্বিয়া তার পায়ের পাশে পা ছড়িয়ে বসেই পান ভর্তা করছে। জয়তুন পা ছড়িয়ে বসে আম্বিয়ার দিকে তাকিয়ে রইলেন। আম্বিয়ার শরীরের বাত ভালো, কাপড়ে পরে কোমরের ভাঁজ আর পিঠ দেখায়। হাঁটবেও হেলে তুলে। বুকের কাপড় দেখা যায় বেশিরভাগই সাইডে গড়াগড়ি খাচ্ছে। বসত পিটাই একপাল ছেলেপেলের বাড়িতে এমন কক্ষণে শরীরের বাঁধের মেয়ে মানুষ রাখতে নেই, জয়তুন জানে। তবে মেয়েটা ভালো আর বিশ্বস্ত। সেই ছোটবেলায় মায়ের হাত ধরে এ বাড়িতে এসেছিল। এখন বয়স প্রায় 30 ছুঁই ছুঁই। দেখে অবশ্য বোঝা যায় না। কাজ কামের শরীর, এই শরীরের মেয়ে জমে না। জাফর মায়ের হাব পা বোঝার চেষ্টা করলো। তার মায়ের দাঁত পড়তে পারে, চুল সাদা পাটের গাছি হয়ে গিয়েছে, চামড়া ঝুলে ভাঁজ পড়তে পারে, তবে মুখ, চোখ আর ব্রেইন সেটা এখনো আগের মতোই চলে বলেই করতে ছাড়া এই সারেং বাড়ির সংসার এখনো ঠিক গতিতে চলছে। জাফরের মা জয়তুন তার আপন মা না, সৎ মা। তার ঘরে কোনো সন্তানই নেই বলে তার বাবা তার মাকে বিয়ে করেও বিশেষ লাভ হয়নি। বছর ঘুরে নতুন বছর আসে, তবুও বংশের বাতি জ্বলে না। তার বাবা হাল ছাড়লেন, তিনি ধরে নিলেন তার বংশ আর এগোবে না। জয়তনারা এক সন্তান দত্তক নিলেন। সেই দত্তক পুত্রের নাম জসিম। দত্তক থাক আর যাই থাক, বাড়ির প্রথম সন্তান সে। সবার মাথার মুকুট হয়ে রইলেন। সেই থাকার মাঝে অনেকদিন পরে জাদুর মতো হঠাৎ করে জাফরের মা হতে চললেন। জসিমের বয়স ততদিনে 15 ঘরে। স্বাভাবিক সবার ধ্যান তখন জাফরের মায়ের দিকে গেল। হাজার হলেও রক্ত, আসল রক্ত। তবে জয়তুন মুখ ফেরালেন না।
তিনি জসিমকে আগের মতোই আগলে রাখলেন আর ঘোষণা দিলেন, সারেংবাড়ির বড় পুত্র সে। এটা যে অস্বীকার করবে তার সাথে জৈতুনের ইহজীবনের সম্পর্ক শেষ হবে। জাফরের বাবা সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করুক আর যাই করুক, জয়তুনের ওপরে তিনি কথা বলতেন না। এবারও বললেন না, তবে নিজ সন্তান তো নিজেরই। তিনি দ্বিতীয় স্ত্রীর যত্নে কোনো কমতি রাখলেন না। আর এই যত্নে যেই বউ কখনো মাথা তুলে কিচ্ছু করেননি, বলেননি, কয়েকদিনই তার আচরণ বদলে গেল। বংশের আসল বাতি তার গর্বে চারটিখানি কথা নয় তো আর। সবচেয়ে বেশি বদলালো জসিমের ওপরে। সেই ঘরে জাফরের জন্ম, আর তাকে জন্ম দিতে গিয়েই তার মা মৃত্যুবরণ করলেন। জাফরের মা সন্তান আসার খুশিতে আহত দত্তক পুত্র জসিমকে তুচ্ছ তাচ্ছিল্য করলেও তার মৃত্যুর পরে জয়তুন কিন্তু করলেন না। তিনি জসিমের মতো জাফরকেও বুকে আগলে নিলেন। জসিম জাফর তারা কখনো বোঝেনি যে এই পাগলের মতো দেখতে থরথরে বুড়িটা, এটা তাদের সৎ মা। বরং বাবার মৃত্যুর পরে এই বাড়িটার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটাই গেছে। তিনি তার দুই সন্তানকে বুকে নিয়ে শক্ত হতে তা পার করেছেন। জয়তুন পান চিবোতে চিবোতেই জাফরের দিকে তাকালো, তাকিয়ে বলল, আমাদের বাড়ির সম্মান নিয়ে যেই মেয়ে খেলছে তাকে খুঁজে বের করবি জাফর, যেমনই হোক করবি। আমিও দেখতে চাই তার শরীরের ভাঁজ কত। আমার নাতি যে ভাঁজ গুনতে পারে নাই, যেই ভাঁজ আমি তো আর কারোরে গুনতে দেব না। আর মেয়ের চাচারে চিপড়ে রস বের করবি, হারামজাদা লেতা একটা মাইয়া, তারে দেখা রাখতে পারে না। জমির জন্য তো ঠিক কসলা কসলি, জমি ওর পেছন দিয়া মুটরে মুটরে ঢুকামো। বদমাইশের বদমাইশ। তাদের দোষ দিয়ে কী লাভ? মাথা তো আপনিই নষ্ট করেছেন। কোন দরকারে জমি লোক দেখিয়ে বাড়ি বউ আনার? তাছাড়া এরশাদও রাজি না। এভাবে জোর করে এ নিয়ে অশান্তির কোনো দরকার আছে? দরকার তুমি বুঝবা কি? সন্ন্যাস হয়ে তো বসে আছে, বউ থাকলে বাপে করছে দুই বিয়া, এদিকে বউ নাই, যত সব ঢং। তাও গুণের বউ হইলে কথা, বংশের বাতি তো দিবার মোড়ত ছিল না। আমার নিজেরও দুই মা দুই বিয়ে আম্মা, আপনি না মানলেও সত্য সত্যি। এছাড়াও আপনার বোনের মেয়ে বিয়েও তো আপনি করিয়েছিলেন। ইস, কত বড় গলা! দুই বিয়ে করেও তো একটা বাতি দিবার পারলি না, আবার বড় গলায় কথা। জাফর উত্তর দিল না, কিছুক্ষণ নিষ্ঠুপ তাকিয়ে রইল। তারপরে আস্তে করে চোখ ফিরিয়ে নিল। জয়তুন দেখে বলল, চোখটা বন্ধ করি, তারপর দেখবি সারেংবাড়ি কেমনে ভাইসা যায়। কারোর জন্য কিছুই থেমে থাকে না আম্মা, জয়তুনের জন্য থামবো। তাই তো দ্বিতীয় জয়তুনের খুঁজি, তবে আল্লাহ বানাইছে এক পিস, তাই তো বড় জ্বালা। তাই বলে এভাবে বিয়ে ঠিক না বলে জাফর মনে মনে আবারও বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। সে নিজেও একই রকম ভুক্তভোগী, আর এই দোষে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারিয়েছে। জাফরের কথায় জয়তুনের মধ্যে কোনো হাবভাব হলো না। জাফর সময় নিয়েই এমন বাপের রূপ পাইছে, তাদের বাপ ছিল এমন নীতিবান। আরে এত নীতি দিয়া দুনিয়া চলে নাকি? সে আঙুলের টকা দিয়ে আরেকটু পান নিয়ে মুখে পড়ল। তার নাতির আবার ধার ভিন্ন, নিজের জন্য যেটা ভালো সেটাই আসল নীতি। সেই নীতির জন্য সব জায়েজ, তাই তো তিনি বিশ্বাস করেন। মেয়ে বিয়াতে উঁচুতে, ছেলে বিয়াতে নিচে। জমি লোক কিছুই না, জমি দিয়ে আনা মানে হাতের মুঠোয় আনা। চোখ তোলার সাহস কখনো করে না। তবে এই নিয়ে আনার আরেকটা কারণ আছে, কারণটা আলাউদ্দিন কোনো এক্ষুনি ক্ষমতা আছে কিনা সে জানে না। তবে মাঝে মাঝে কিছু কথা একেবারে মিলে যায়। সে মিলে যাওয়া থেকেই বলছিল, এরশাদকে কখনো বিয়ে দেবে না সখী, তার বউ সারেংবাড়ির জন্য ঘোর অমাবস্যা হলে হোক, জয়তুন কারোরে গোনায় ধরেনি, তাই বিয়ের আয়োজন করছিল। তবে সেই মাগি আমার এরশাদকে দেখে ফিট খাইয়া শেষ। কৈতুরি ঢং দেখে আর বাঁচি না। বেটা মাইন্সের আবার চেহারা কি, বেটা মাইন্সের দেখবি কতর। আর আমার এরশাদের কতর থেকে আলো বের হয়, আলো সিকসিক করে, আলো খাঁটি সোনা সে। তোর কপালে খারাপ, তাই তো দেখার আগেই ফিট। তবে অনেকদিন পর আলাউদ্দিন এই মেয়ের কথা নিজের থেকেই এসে বলল, এই মেয়ে সোনা কপালি, যে ঘরে যাইব ঘর আলো হইব। এরশাদের জন্য এই মেয়ে একেবারে ঠিক। তাই সে আর ডানে বামে দেখল না। এই মেয়েকে তো তার চাই, আলাউদ্দিনের বাণী বলে কথা। তাই জয়তুন শুনে সাথে সাথে বিয়ের সম্বন্ধ পাঠালো। জমি লোভ দেখিয়ে বিয়ের কথা পাকা করলো। সেই পাকার মধ্যে আলাউদ্দিন এসে তাড়া দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারো এই মেয়েকে ঘরে আনো, পারলে আজই আনো। সে ভাই আগামাথা বুঝল না, তবে বিয়ে টেনে আজকের মধ্যে ঠিকই এনেছিল। আর দেখো কপাল, এই মেয়ে নাকি সোনা কপালি। তার সোনা কপালের থুপ মনে মনে বলেই জয়তুন থুপ করে পানের পিক ঘরের মধ্যেই ফেলল। এটা তিনি প্রায়ই করেন। তার বদ্ধ ধারণা এই বাড়ির কুভা, পুরনো হিন্দুদের বাড়ি। মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দুরা বাড়িঘর কম দামে বিক্রি করে চলে গেছে। তার স্বামী কিনে রেখেছেন। যার কাছ থেকে রেখেছিলেন সে ছিল স্বর্ণ ব্যবসায়ী। বাড়িটাও করেছিলেন দেখার মতো, এখন অবশ্য দেখার মতোই আছে। তবে তার ধারণা কোনো পিশাচ রয়ে গেছে, তারই সারেংবাড়ির পেছনে লেগে আছে। কেননা এই বংশে লেগে আছে কুফা,
তার ঘরে সন্তান সন্ততি নাই। জাফর হয়েছে জাদুর মতো। হইলে কি, জাফরের ঘর ছিল শূন্য। আর বড় ছেলে আল্লাহ তার ঘরে 3 সন্তান দিছে। দিলে কি হবে? আসল রক্ত তো নাই, কপালে সবই কপাল। সে তু ফেলে বলল, এরশাদ কই? স্টেশনের দিকে গেল, কি নাকি কাজ আছে। জয়তুন ব্রু কুচকে বলল, এত রাতে কি কাজ? আমি জানি না আম্মা। জয়তুন কথা বাড়ালো না। নাতি নাতনি তার প্রিয়, শুধু প্রিয় না, তার নীতি হলো যে দুহাত পরে দেবে সেও দুহাত পরে তাকে দেবে। আর এরশাদ, সে তার জন্য পুরো জীবনটা বাজি রেখেছে। আর এই যে শাহবাজ, দাদির মুখে এক একটা কথার জন্য সে দুনিয়া উল্টে ফেলতে পারে। এখনো ফেলবে, সে জানে। এই মাইয়া আকাশপুরে গেলেও শাহবাজ যে কোনো উপায়ে তার পেছনে ঠিক হাজির হবে। আয়নার অবস্থা খারাপ। একে তো ভয়, আবার কিছুক্ষণ আগেও নৌকায় ধাক্কা খেয়েছে মাথায় একটা বাড়ি। এই বাড়ির জায়গায় হয়েছে বিরাট সাইজের এক আলু। সেই আলু চেপেই চোখ মুখ কুচকে নৌকার গা এলিয়ে দিল। নৌকার পাটাতনে চিপচিপে পানি। সেই পানিতে অনেক আগেই শাড়ি ভিজে শেষ। সেই ভেজা শাড়ি গায়ে নিয়েই কাঠের ফোকর দিয়ে ঝিরিঝিরি আসা চাঁদের আলোর দিকে নিশ্চুপ তাকিয়ে রইল। না তাকিয়ে উপায় কি? জয়তুনারার লোকের জন্য ফরহাদ ভাই তাকে রেল স্টেশনে পৌঁছে দিতে পারেনি। পালিয়ে যাওয়ার খবর শুনতেই পুরো গ্রামে ছড়িয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, রেলের সারেংবাড়ি ছোট রাতি স্বয়ং পাহারাতাই দাঁড়িয়েছে। সেদিকে গেলেই শেষ। তাই ফরহাদ ভাই বলেছে, না বলা পর্যন্ত একদম বের হবি না, একদম না। সে বের হয়নি, হওয়ার চেষ্টাও করেনি। বসে থাকতে থাকতে রাত। কে যেন খবর নিয়ে এলো সারেংবাড়ির ছোট নাতি বাড়িতে গেছে। তখনই নৌকা ছাড়ার প্রস্তুতি নিল। তবে নৌকা ছাড়ার আগে যখন দেখলো ফরহাদ ভাইয়ের সাথে সারেংবাড়ির বড় নাতিও নৌকায় উঠল, সে তো শেষ, বলতে গেলে আটকে উঠেছে। দাঁতে দাঁত লেগে যাওয়ার জোগাড়। অবশ্য ভয় পাওয়ার মতো কিছুই করেনি। নৌকায় উঠেই মাঝিকে হারিকেন নিভাতে বলেছে। এই পর্যন্তই, তার ব্যাপারে কোনো শব্দই উচ্চারণ করেনি। তখন আয়না বুঝলো ফরহাদ ভাই কার সাইড হয়ে তাকে সাহায্য করেছে। সেটা বুঝলেও কোনো একটা অজানা আতঙ্ক তাকে ঘিরে রইল। না ঘিরে উপায় কি? সারেংবাড়ির মানুষ স্বয়ং মাথার উপরে, যাদের ব্যাপারে জ্ঞান হওয়ার পর থেকে শুনেছে নানা কিচ্ছা। সেই কিচ্ছার অংশ যে তার বাবা মাও সেই আতঙ্ক নিয়ে চুপচাপ বসে রইল। সে বসার মধ্যেই তার আতঙ্ক বাড়িয়ে ধুমধামাকা লাগিয়ে ছোটজন হাজির। ওপরের সব তাণ্ডবই তার কানে এসেছে। আর তখন তার এমন অবস্থা, নৌকার পাটাতনে ভেঙে ট্রেন নদীতে সাঁতার দিবে। কেননা বড়টা যে যেমন তেমন, ছোটটা হাড়ে বচ্চাত। এই হাড়ে বচ্চাতের খপ্পরে সে একবার পড়েছিল, এখন না অবশ্য, অনেক আগে। তখন একেবারে ছোট, থাকতো গ্রামের দিকে। সারেং বাড়িতে বিরাট পুষ্কানি আছে, একটা না কয়েকটা। একটার পানিতে সারা গ্রামের মানুষ বেড়ে খায়। আরেকটাই আছে শান পাতানো ঘাট। কি সুন্দর ঠলঠলা পানি, দেখলেই টুপ করে ডুব দিতে ইচ্ছে করে। আর তার তো পানির আজন্মের লোক, তাই নিজের চুনোপুটি দলবল নিয়ে গেল গোসল করতে। হুটোপুটির কথার কি আর কিছু বলার আছে? তখনই কোথা থেকে ছোট নাতি এসে হাজির, বেতের ইয়া লম্বা ডান্ডা নিয়ে। কথা নেই বার্তা নেই, শুরু করলো এলোপাতারি পারি। সবাই যেদিকে পারে সেদিকে দিল দৌড়। সে তো পারল না, খালি এক ঘা এসে পড়ল পিঠে। আয়নার মনে হলো বেতের সাথে তার চামড়াও খুলে চলে এসেছে। সেই খুলে যাওয়া চামড়া রেখেই কীভাবে যে পালালো একমাত্র আল্লাহই জানে। সেই দাগ এখনও তার ফর্সা পিঠে হালকা রয়ে গিয়েছে। বড় মা তো দেখলে আফসোস করে, আহারে পিঠটা একেবারে শেষ। সেই থেকেই সে যে ভয়, এইটার সামনে সে ভুলেও পড়েনি। অথচ সেই ভয় জান প্রাণ লাগিয়ে তাকে খুঁজছে। ভাবতে এই গলা শুকিয়ে এলো। আয়না সেই শুকনো গলা নিয়ে চুপচাপ নৌকার পাটাতনে শুয়ে রইল, দৃষ্টি আগের মতো ওই ঝিরিঝিরি চাঁদের আলোর দিকে। তার গায়ে বেনারসি শাড়ির মতো তার চোখের কোণেও ভেজা। কেননা তার খুব জানতে ইচ্ছে করেছে, যদি তার মা বাবা বেঁচে থাকে তার এই অবস্থা হতো, তারাও কি জমির লোভে জোর করে বিয়ে দিয়ে দিত? না, রক্ত রক্তই হয়। দুনিয়ার কোনো লোভ রক্তকে খণ্ডাতে পারে না। মাটির সাধারণ জমির রক্তের টানের সামনে খুবই তুচ্ছ। আর এই তুচ্ছের জন্য আয়না আজ এখানে। জমির জন্য নয়, বরং সারেং বাড়ির জন্য এখানে। তারা না থাকলে আয়নার বাবা মা থাকতো, আর বাবা মা থাকলে আয়না এখানে থাকতো না। এরশাদকে দেখে শাহবাজ রাগ আরও বাড়ল। পুষতে পুষতে বলল, এত বন্ধু বন্ধু করো, এই বন্ধুই তোমার জাত শত্রু। শেষবার নদীর ঘাটে আয়নামতির সাথে এরই দেখা গেছে। এরশাদ বড় একটা শ্বাস পেল। শাহবাজ অন্যরকম, তার ভেতরে দয়া মায়া কম। সবাইকে পায়ে পিষতেই সে পছন্দ করে, বড় ছোট মানে না। কিছুদিন আগে বাপের বয়সী এক লোককে থাবড়া মেরে গাল ফাটিয়ে দিয়েছে। তাই বড় একটা শ্বাস পেলে বলল, নৌকায় একজন মেয়ে ছিল শাহবাজ, এভাবে ধাক্কা মেরেছিস কেন? কথা ঘোরাবে না ভাই। আর মেয়ে ছিল আমার কি? না, আমার কোনো জাত গোষ্ঠী। আমার কাজ আয়নামতিরে খোঁজা, ব্যাস। তাকে খুঁজে বের করব, দরকার পড়লে দুনিয়া এপার ওপার করব। তবে বের তো করবই। কর, নিষেধ করেছে কে? তাই তো করছি বলে ফরহাদকে দিকে তাকালো। ফরহাদের অবশ্য ভাবান্তর নেই, সে ঠোঁট বাঁকিয়ে হাসছে, যেন শাহবাজের কথাই খুব মজা পাচ্ছে। শাহবাজের রক্ত খলবলিয়ে উঠল।
তাই আবারও এগিয়ে গেল। এরশাদ ফেরালো, ফিরিয়ে পড়ল। মেয়েটা অন্ধকারে একা জঙ্গলের মধ্যে আছে, ভয় পাবে আর না। কোন মেয়ে? আর তার জন্য তোমার এত দরদ কেন? নিজের বউ ভেগেছে তা নিয়ে তো মাথা ব্যথা নেই? তুই ভালো করে জানিস এই বিয়ে আমি করতে চাইনি। সেটা তো তুমি কাউকেই চাও না। নতুন কি, তবে দাদি চেয়েছে, সে তো এই বাড়িরই বউ হবে। এর সাথে হাত ছাড়লো। এর সাথে কথা বলেই বেথা। সে ফরহাদের দিকে তাকালো, নাক দিয়ে রক্ত পড়ছে। এর সাথে তাকে বলল, বয়সের তো একটু লেহাজ কর। সেটা তোর ভাইকে বল। রক্ত গরম বড় ভাইদের সামনে না। শাহবাজে ঠোঁট পাকিয়ে বলল, বড় ভাই তুই? হ্যাঁ, সেটা সময় এলেই দেখব। সময় তোর? ফরহাদ আবারও হাসল। এরশাদ ফরহাদের দিকে তাকিয়ে বলল, তুইও শাহবাজের সাথে এই নৌকায় যা। এই চেহারা নিয়ে আমার সাথে আসার দরকার নেই। শাহবাজের সাথে সাথে বলল, আমার নৌকায় এই কাদ্দারকে নেব না। আয়নামতি কোথায় বলতে হবে। ফরহাদ নাক মুছতে মুছতে নির্বিকারভাবে বলল, আয়নামতিরে দিয়ে তুই কি করবি? তোর ভাই তো জীবনেও বিয়ে করবে না। তুই যদি করিস তাইলে বল। বলেতেই কই আছে, ঝামেলা খতম, একেবারেই খতম। শাহবাজ আগুন চোখে তাকালো। ফরহাদ তার মতোই হাসলো। একে অবশ্য হাসি বলে না, বলে পারদ ছুঁড়ে মারা। আর তারা ছোড়াই। শাহবাজের শরীর দাউ দাউ করে জ্বলতে লাগলো। এরশাদ এদের দিকে তাকালো না। নিজেদের নৌকায় ফিরে যেতে যেতে বলল, বাসায় যা শাহবাজ, যা গেছে গেছে। আমি বুবুজানকে কথা দিয়েছি। সেই কথা আমার জানের উপরে। মেয়ে আমি তার সামনে হাজির করাবো। তারপর বুবুর যা ভালো মনে হয় তাই করবে। এরশাদ আর কিছু বলল না। বুড়ির মাথা গেছে। সে তাকালো নদীর পাড়ে অন্ধকারে। ভয়ে মেয়েটা থরথর করে কাঁপছিল। অবশ্য বুঝতে দেয়নি, খুব কাছে তাকাই ঠিক বুঝেছে। তবে বলতেই হবে, এত শক্ত ধাঁচের মেয়ে খুব কমই দেখেছে। তাই মাঝিকে ইশারা দিয়ে নদীর ওই পাড়টার দিকে যেতে। পাড়ে আসতে এরশাদ লাফিয়ে নামলো। নেমে পৃথিলার সামনে সে আগের মতোই আবার বলল, আপনি ঠিক আছেন? পৃথিলার আগের মতোই কোনো রকমে বলল, এই বিপদের জন্য আমি খুবই দুঃখিত। আপনি কি নৌকায় উঠতে পারবেন? পৃথিলা আগের মতোই শুধু বলল। বলে এগোতে গিয়েও পড়ে যেতে নিল। কাপড়ে ভিজে পুরো পেঁচিয়ে আছে। এর সাথে কবজি ধরে ফেলল। মেয়েটা লম্বায় তার কাছাকাছি। শহরে আরাম আয়েসে পেলে পড়ে ওঠা মেয়ে। গ্রামের মেয়েদের মতো শুকনো না, বরং যতটুকু থাকা দরকার ঠিক যেন ততটুকুই। গায়ের রং অবশ্য এই আলো আলো আধো আধো অন্ধকারে বোঝা যাচ্ছে না। তবে এর সাথে শক্ত সামর্থ্য হাতের থাবায় ভেতরে কোমল নরম হাতটা তার কাছে অন্যরকমই মনে হলো। পৃথিলা সোজা দাঁড়াতেই এরশাদ কবজি ছেড়ে দিল। দিয়ে নিজেই আগে নৌকায় উঠল। উঠে হাত বাড়িয়ে দিল। পৃথিলার ভয় আতঙ্ক আসমিক নানান ঘটনায় মাথা জ্যাম হয়ে গেছে। সুস্থভাবে কিছু চিন্তা করবে সেই অবস্থা তার নেই। তাই ঘোরের মধ্যেই এগিয়ে আঁকড়ে ধরল হাত। এরশাদ সেই আঁকড়ে ধরা হাতের দিকে এক পলক তাকালো। তারপর সাথে সাথে টেনে নৌকায় তুলল। পৃথিলা নৌকায় জড়সড় হয়ে বসে রইল বেশ কিছুক্ষণ। ততক্ষণে নৌকা চলতে শুরু করেছে। নিজেকে সামনে উঠতেই আশেপাশে তাকালো। তাকিয়ে বলল, আপনার বন্ধু কোথায়? ওই নৌকায় চলে গেছে। পৃথিলা অবাক কণ্ঠে বলল, সেটাও আপনাদের নৌকা ছিল? হ্যাঁ। তাহলে ধাক্কা মেরেছে কেন? এর সাথে হাসলো। পৃথিলার মেজাজ খারাপ হলো। বিরক্তি মাখা সুরে বলল, আপনার এইসব কিছু মজা মনে হচ্ছে? না, তবে আপনি হাজিরই হয়েছেন এক ঝড়ের মধ্যে। তাণ্ডব গায়ে কিছুটা তো লাগবেই। পৃথিলা আর কিছু বলল না। বিরক্তি মুখে পানির দিকে তাকালো। পেট ভারী ভারী লাগছে। কতটুকু ভেতরে গিয়েছে কে জানে। বমি করতে পারলে ভালো লাগতো। শান বাঁধানো ঘাটের সামনে যখন নৌকাটা এসে থামলো, পৃথিলা বলতে গেল একটু বিস্ময় নিয়েই তাকালো। রাতের অন্ধকারে নিস্তব্ধ এই ঘাটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বাড়ি। বাড়িটির সাদা চুনকাম করা। অন্ধকারেও তার সৌন্দর্য আড়াল করতে পারেনি, বরং চাঁদের আলোতে যেন তার ঠিকরে পড়েছে। ভেজা কাপড়ে এখন কিছুটা শুকনো। শুকনো মানে পানি নেই। পৃথিলা সেই কাপড় সামলে হ্যান্ডব্যাগটা তুলে নিয়ে ধীরে ধীরে নামলো। শান বাঁধানো ঘাট, তাই নামতে খুব একটা বেগ পোয়াতে হলো না। নেমে এরশাদের দিকে তাকিয়ে বলল, আপনাদের পূর্বপুরুষের জমিদার টাইপ কিছু ছিলেন নাকি? এরশাদ হাসল। সরলতার হাসি। কিছু কিছু মানুষ আছে, অচেনা হলেও ঝট করে পরিচিতি মনে হয়। তাদের দেখে কখনো ভয় উদয় হয় না, কথা বলতে দ্বিধা আসে না। পৃথিলার মনে হলো এরশাদ লোকটা সেই রকম। এরশাদ হেসে বলল, না, একেবারে সাধারণ বলতে পারেন। আমাদের দাদারা জাহাজের সারেং ছিল, বুঝতেই পারছেন। তখন ছাড়া একটু টাকা পয়সা ধরতে পেরেছিল। বলতে গেলে আজই তারাই মাথা উঁচু করে আছে। উঁচু করে না, ক্ষমতার বলে। এসেছেন তো ধীরে ধীরে সবই দেখতে পারবেন। পৃথিলা কিছু বলল না। ঠিক তখনই পাটাতনের মেয়েটার কথা মনে পড়ল। এত ধাক্কা ধাক্কাতে মেয়েটার কী অবস্থা। তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সে এরশাদের পেছনে এগোতে এগোতে বলল, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? এরশাদ আগের মতোই এগিয়ে গেল। যেতে যেতে আগের মতোই সহজ গলায় বলল, মেয়েটা বিয়ে করতে চায়নি। আমি শুধু সাহায্য করেছি। সে গ্রামের মেয়ে, এসব ধাক্কা টাক্কায় অভ্যস্ত, তাই চিন্তা করার কিছু নেই। আপনি চেয়েছিলেন
না, তবে সে রাজি থাকলে আমি এই ব্যবস্থা নিতাম না। মানে বিয়ে করতেন? এরশাদ আগের মতোই শান্তভাবে বলল, না। পৃথিলার ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকে রইল। মেয়ে রাজি না, সে রাজি না, আবার মেয়ে রাজি হলে এইরকম ব্যবস্থা নিত না, আবার বিয়েও করতো না। তাহলে আসলে কি তা করতো কি তা? সে ভ্রু কুঁচকালে হাঁটার মনোযোগ দিল। আঁচল টেনে ভালো করে নিজেকে আবৃত করার চেষ্টা করলো। কিছুটা শুকনো হলেও কাপড় গায়ের সাথে লেপটে যাচ্ছে। তাই শাড়ি সামলে আশপাশটা দেখতে দেখতেই এগোলো। এটা সম্ভবত বাড়ির পেছনের দিক, সুন্দর বাগানের মতো করা। বাড়ির কাছাকাছি যেতেই আলো দেখা পাওয়া গেল। বাড়ির বিয়ে বাড়ি বিভিন্ন রঙের মরিচপাতির আলোতে বাড়িটা ঝলমল করেছে। সেই আলোর সামনে এরশাদ লোকটা যেতেই পিথিলা থমকে গেল। অবশ্য সাথে সাথেই নিজেকে সামনে নিল সে। এরশাদ লোকটা সেই সামনে নেওয়া বুঝলো কি করে জানে না। তবে তখনই একটু থেমে একবার পেছনে ফিরে তাকালো। তাকাতেই পৃথিলার চোখে চোখ পড়ল। আর পড়তেই পৃথিলা স্পষ্ট পুরো মুখটা দেখল। তবে পৃথিলা এবারও চোখ সরিয়ে নিল না। না হলো তার চেহারায় কোনো পরিবর্তন। তবে এরশাদ এবার নিল, নিয়ে সাথে সাথে আবার এগিয়ে গেল। প্রাসাদের মতো বাড়িটা পেরিয়ে পৃথিলা একটা হাফ বিল্ডিংয়ে বাড়ির সামনে এলো। এই বাড়িটা ওই প্রাসাদের বাড়ির দক্ষিণ কোণে, পরে হয়তো আলাদাভাবে করা হয়েছে। এই বাড়ির সাথে ওই বাড়ির যোগসূত্র থাকলেও চলাফেরার জন্য রাস্তা উঠান সব আলাদা ভাবে করা। এরশাদ উঠানে দাঁড়িয়ে ডাকলো, ইমরান। রাত কত পৃথিলা জানে না। হাতের ঘড়িতে পানিতে পড়ে বন্ধ হয়ে গিয়েছে অনেক আগেই। তবে তার কাছে মনে হচ্ছে নিশুতি রাত। চারিদিকে এত নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতাকে ভেঙে এরশাদ আবার ডাকলো। এবার বেশ জোরে ডাকলো, ইমরান। তখনই বাড়ির ভেতর থেকে আলো জ্বলালো। ফট করে দরজা খুলে হন্তদন্ত হয়ে এক লোক বেরিয়ে এলো। পৃথিলা সাবিহার বরকে না দেখলেও নাম জানে, তাই বুঝতে পারলো কে। তার পেছনে ঘুমঘুম চোখে সাবিহাও এসেছে। এসে চোখ বড় বড় করে বলল, পৃথিলা। পৃথিলা স্বস্তির একটা শ্বাস ফেলল। তার মনে হলো কত জনম পর পরিচিতি একটা মানুষ দেখল। সে এগিয়ে গেল। এরশাদ সুটকেস ইমরানের হাতের দিকে দিয়ে বলল, সকালে এসে দেখা করবে। ইমরান সাথে সাথে মাথা নাড়ল। এরশাদ পৃথিলার দিকে একবার তাকালো, তারপর হনহন করে অন্ধকারে মিশে গেল। পৃথিলাকে দেখে সাবিয়ার মাথায় হাত। এই মেয়ে রাত দুপুরে এমন একা একা এসেছে ভেবে সে আকাশ থেকে পড়েছে। তার মধ্যে পুরো ভেজা। নৌকায় উঠতে গিয়ে পড়ে গিয়েছিল নাকি? দেখো তো কাণ্ড। সে তাড়াতাড়ি করে টেনে তার কলপারে নিয়ে গেল। সাবান গামছা এনে নিজেই চেপে ভর্তি করলো বালতি। তুই তাড়াতাড়ি গোসল করে কাপড় ছাড়। কতক্ষণ ধরে এমন আছিস? চোখে মুখ পুরো ফ্যাকাশে। জ্বর ঠিক আসবে দেখিস। পৃথিলা হালকা হাসলো, হেসে বলল, আসবে না, এত টেনশন করিস না। এটা অবশ্য কথার কথা না। পৃথিলার সহজে জ্বর আসে না। শুধু জ্বর না, ছোটবেলা থেকে অসুখ বিসুখও কম। তার ছোট বোন মৃথিলা আবার 12 মাসে অসুখ বিসুখ। তাকে দেখেই বলতো, তুই মানুষ না রে আপা, অন্য গ্রহের পানি, এলিয়েন। পৃথিলাকে সব গুছিয়ে দিয়ে সাবিহা দৌড়ে গেল। আজকে রান্না করেনি। ইমরান বরযাত্রী ছিল, তাই ভেবেছে মামি যা আছে তাই দিয়ে চালিয়ে দেবে। পৃথিলাকে কি আর তা দেওয়া যায়? তবে এত রাতে আর চুলা জ্বালানো না সে। মাটির চুলা, আগুন জ্বালাতেই ঘন্টা পেরিয়ে যাবে। স্টোভ আছে, ওখানে ভাত গরম করে ডিম ভেজে ফেললো। ঘরে কাছের মিষ্টি কুমড়া আছে, চকচক করে কেটে ভেজে চটকে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে ফেললো। টিউবওয়েলের ঠান্ডা শীতল পানি গায়ে পড়তেই সারাদিনের ক্লান্তি যেন পৃথিলার নিমিষেই গায়েব হয়ে গেল। শরীরটাকে মনে হলো পাখির পালকের মতো হালকা, কোমল ঝরঝরে। সেই ঝরঝরে শরীরে পিতলের বালতি থেকে পানি ঢালতে ঢালতে আকাশের দিকে তাকালো। কলপাড়ের চারিদিকে টিনের বেড়া দিয়ে ঘেরা, ওপরে খোলা। সেই খোলা আকাশের চাঁদ যেন ঝিলমিল করে ফুলের পাপড়ির মতো জ্যোৎস্না দুহাতে ছড়িয়ে গা ফেলেছে। এই গায়ে ফেলে ঝিলমিল করা চাঁদের দিকে তাকিয়ে পৃথিলা বড় একটা শ্বাস ফেলল। সেই দিন ভোরে তার মায়ের এক একটা শব্দে পৃথিলা থমকে গিয়েছিল। সেই থমকে যাওয়ার মাঝেই তার মা আরও বলেছিল, আমি সেই ধোঁকাবাজের নাম মুখে আনবো না, মরে গেলেও না। তবে আমি সবসময় চেয়েছি তার ছায়া যেন তোমার উপরে না পড়ে। এখনও চাই, তাই চেয়েছিলাম এই দেশ থেকে তুমি চলে যাও। এই বিয়েটাও তোমার উপরে যত কালো ছায়া আছে সেখান থেকে অনেক দূরে নিয়ে যেত। তাই আবারও বলছি, ভাবো, ভালো করে ভাবো। পৃথিলা কোনো কিছুই ভাবেনি। এমন অবস্থায় কিছু ভাববে এমন মেয়ে হয়তো দুনিয়াতেও নেই। সেই স্নিগ্ধ কোমল ভোরে পৃথিলা নামক মেয়েটা ভেঙে টুকরো টুকরো হয়েছিল। কেউ কি বুঝেছে? বোঝেনি। সেই দিনের পর পৃথিলা অনেকদিন ঘর থেকে বের হয়নি। হওয়ার মতো অবস্থা তার ছিল না। তবে বাবা বিয়েটা পিছিয়ে দিয়েছিল। নিজের রক্ত না থাক, বাবা তো হয়তো পৃথিলার অবস্থাটাও অনুমান করতে পেরেছিল। তাই বন্ধুকে বলেছিল, ছেলে এবার ঘুরে আসুক, তারপর বিয়ে ধীরে সুস্থে দেওয়া যাবে। পরের দিনগুলো কেমন গেছে পৃথিলা নিজেও জানে না। একই ছাদ, একই ঘর, পাশাপাশি রুম। তবুও তার মনে হয়েছে সে একা, একদম একা। তার কষ্ট বোঝার মতো কেউ নেই। বিচ্ছিন্ন একটা দ্বীপে বসে বসবাস করত, যেখানে কেউ আর নেই। এই যে তার আপন মানুষগুলো, একা তার কেউ নয়। কেউ যদি হতো
তাহলে হয়তো বুঝতো এক ঝড় থেকে বাঁচতে এক অথৈ সাগরে তাকে ফেলে দিয়েছে। হাবুডুবু খেতে খেতে সে ক্লান্ত হবে, তবুও না কখনো একেবারে ডুবে যাবে, না কখনো তীরও খুঁজে পাবে। সেই নিস্তব্ধদম বন্ধ করার সময়ে একের পর এক তারেকের চিঠি এসে জমা হয়েছে। সে কোনোটু শব্দ করেনি। জন্মই যার অভিশাপ, ভালোবাসা সেখানে বিলাসিতা। সেই না করার মাঝে একদিন তারেক এসে হাজির। জানতো এমন একদিন আসবে। ভালোবাসার মায়াজাল থেকে কি আর এত সহজেই মুক্তি পাওয়া যায়? মিথিলা না চাইতো অনেকদিন পর ঘর থেকে বের হলো। তারেক আর সে পাশাপাশি বসে অনেকক্ষণ কোনো শব্দ উচ্চারণ করতে পারেনি। সে বসে রইল নিজের মতো, আর তারেক বসে রইল ওই যে দূর রাস্তা যেখানে সেখানে। সেই দূর রাস্তার দিকে তাকিয়ে বলল, আমার চাকরি হয়েছে পৃথিলা, এই ঢাকাতেই। তোমার বাবার মতো আরাম আয়েসে রাখবো, সেই অবস্থা আমার কখনো হবে কিনা জানি না। তবে এতটুকু বলতে চাই, আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না, কখনোও না। আমার সাথে চলো পৃথিলা। পৃথিলা তার মতোই বলল, যাকে বাবা বলে জানো, সে আমার আসল বাবা না। অবশ্য আমি কখনো বুঝতেও দেইনি, তবুও সত্যি তো সত্যি। আমার বাবাকে কি হয়েছিল আমি তার কিছুই জানি না, শুধু জানি আমি ভুলের একটা মাসুল।